হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক নতুন একটা অধ্যায়ের শুরু। ক্লাস 11-এর সেমিস্টার সিস্টেমের যে বইটা প্রকাশ করা হয়েছিল ছায়া প্রকাশনীর পক্ষ থেকে, সেটার আজকে সেমিস্টার 1-এর প্রথম অধ্যায় ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। এই অধ্যায়টা থেকে তোমাদের এখন প্রবলেম সেট 1 প্রবলেম সেট 2 কিন্তু নেই। এখন যেটা হয়েছে সেটা আমি বলেছিলাম, বুক রিভিউ যেটা করেছিলাম ভিডিওটাতে বলেছিলাম, এখানে তোমাদের এমসিকিউ পাবে 70টা এবং তারপরে কেস বেস স্টাডি আছে, কিছু তোমাদের এমসিকিউ বলছি সরি ট্রু ফলস আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ম্যাচ দ্য কলাম আছে, এই বিষয়গুলো কিন্তু আছে। অ্যাসারশন রিজন টাইপ প্রশ্ন আছে, ডায়াগ্রাম বেস প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো কিন্তু আছে। অর্থাৎ প্রবলেম সেট 1 বা প্রবলেম সেট 2 বা বলা ভালো মান 2, মান 3, মান 5 এই সব ধরনের কোনো প্রশ্ন নেই। না থাকারই কথা, কারণ সেমিস্টার 1-এ তোমরা যে 5টা ইউনিটের পরীক্ষা দেবে সেটা আগামী সেপ্টেম্বর মাসে হতে চলেছে, মোটামুটি ফার্স্ট উইক বা সেকেন্ড উইক নাগাদ। সেইটার কিন্তু আন্ডারে কেবলমাত্র 35টা প্রশ্নই আসে। 35টা প্রশ্ন, 35 মার্কস, 1 মান করে প্রত্যেকটা প্রশ্ন আসে। প্রত্যেকটা অবজেক্টিভ টাইপ, তার মধ্যেই এমসিকিউ থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, কেস বেস স্টাডি থাকবে, ইত্যাদি ইত্যাদি থাকবে। তো আজকের ভিডিওতে টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরেছো, একটু ইন্ট্রোডাকশন দিয়ে দেওয়াটা উচিত আর কি। যেভাবে আমরা 2025 আর 2025 মানে 2023-24, 24-25 এই দুটো বছর জুড়ে যেমন ক্লাস 11 আর ক্লাস 12-এর তোমাদের যারা দাদা দিদিরা আছে তাদের যেমন সিলেবাসটা কমপ্লিট করিয়েছিলাম, মানে সলিউশন করিয়েছিলাম, ঠিক একই রকমভাবেই আর একটা শুভ সূচনা ক্লাস 11-এর প্রথম সেমিস্টার, ফার্স্ট সেমিস্টারের তোমাদের সলিউশন সিরিজ নিয়ে চলে এসেছি ছায়া প্রকাশনীর থেকে। তোমরা অবশ্যই ভিডিওগুলো বুঝতে না পারলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, তোমরা নতুন একেবারেই, সেই জন্যই কিন্তু করা। যারা অলরেডি আমার ভিডিও দেখছো তাদের কোনো সমস্যা হবে না, যারা নতুন ভিডিও দেখছো তাদের জন্য একটাই সাজেশন থাকবে, একটাই কথা থাকবে, সেটা হলো যে যেটা বুঝতে পারবে না সেই সময়টাকে মেনশন করে তুমি প্রশ্নটা করবে, আমার উত্তরটা দিতে সুবিধা হবে। তোমরা অনেক জায়গাতে কমেন্ট করো, তোমরা নিজেরাই ভেবে দেখো, অনেক জায়গায় কমেন্ট করো, বিভিন্ন গানের চ্যানেলে, বিভিন্ন ভিডিও যেগুলো দেখো সেইগুলোতে করো, কিন্তু সেগুলোতে উত্তর পাও? নিজেরা একটু ভেবে দেখো তো। কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি, মানে এখনও অবধি একটা কমেন্টও কিন্তু খালি যায়নি যার উত্তর আমি দিইনি। হতে পারে 10-12টা, সেটা হয়তো রিসেন্ট, কিন্তু আমি উত্তর প্রত্যেকটা দিই। তো সেই জন্যই বলছি, তোমাদের ভালোর জন্যই বলছি যে যে জায়গাটা বুঝতে পারবে না সেই জায়গাটা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করবে, এবং টাইমটাকে মেনশন করে তুমি যদি কমেন্ট করো আমার উত্তরটা দিতে সুবিধা হবে। যাই হোক, আলোচনা সম্পূর্ণ কমপ্লিট। তোমরা যদি একেবারেই নতুন না দেখতে চাও যে স্যার অনেক দেরি করছেন, এই করছেন ওই করছেন, তাহলে তোমরা ছায়া প্রকাশনী ক্লাস 11 বাই টুইন ফিজিক্স বলে সার্চ করো, ফুল প্লেলিস্ট পেয়ে যাবে। যদি না পাচ্ছ তাহলে অধ্যায় ভিত্তিকও পেয়ে যাবে, বিভিন্ন অধ্যায়, ভৌত রাশির পরিমাপ ও মাত্রা, একমাত্রিক গতি, ভেক্টর, নিউটনের গতিসূত্র, ঘর্ষণ, বৃত্তীয় গতি থেকে শুরু করে একদম শব্দের ডপলার ইফেক্ট অবধি কিন্তু আমি পড়িয়েছি। তাহলে তোমরা সেই জিনিসগুলো যদি চর্চা করো তাহলে অনেকটা এগিয়ে থাকতে পারবে, আমারই ভিডিও দেখতে পারবে, কোনো সমস্যা নেই। আর যদি একেবারেই নতুন সিলেবাসের উপরে ভিডিও চাও তাহলে একটু আমাকেও সময় দিতে, আমি চেষ্টা করছি যে যাতে ফার্স্ট সেমিস্টার তোমাদের পরীক্ষার আগে কমপ্লিট করে দেওয়া যেতে পারে, সেটা বিষয়। কিন্তু তাও যদি তার আগে ভাগে দেখতে চাও তাহলে দেখতে পারো, এমসিকিউগুলো অলমোস্ট 90-80% সেমই পাবে। কিছু প্রশ্ন বেড়েছে, আর কিছুই না। এমসিকিউ তো ম্যাচ করেই যাবে। হ্যাঁ, অ্যাসারশন রিজন টাইপ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওইগুলো পাবে না, ওইগুলো করাতে হবে, কিন্তু বাকিগুলো এমসিকিউসগুলো কিন্তু পেয়েই যাবে, কোনো সমস্যা হবে না। যাই হোক, এটাই গেল প্রথম, যেহেতু আজকের ভিডিও তাই প্রথমে একটু ইন্ট্রোডাকশানগুলো ক্লিয়ার করে দেওয়া দরকার আর কি সেই ক্ষেত্রে। আর তোমরা অতি অবশ্যই ভিডিওটা যদি বুঝতে পারো বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে। চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করছো, তার সাথে বেল নোটিফিকেশানটা, মানে নোটিফিকেশানের যে বেল আইকনটা সেটা প্রেস করে দেবে, তাহলে আগামী দিনে কোনো ভিডিও এলে তোমার কাছে পৌঁছে যেতে পারবে, নাহলে নোটিফিকেশানটা যাবে না। এটা সমস্যা হয় অনেক স্টুডেন্টসদের, দেখতে পায় না, মানে সাবস্ক্রাইব বাটনটা টিপলেই হয় না, তার সাথে ওই যে নোটিফিকেশান বেল আইকনটা আছে ওইটাও কিন্তু টিপতে হয়, প্রেস করতে হয়। আচ্ছা, তার সাথে সাথে যদি ভিডিওর খবর পেতে চাও, ভিডিওর খবর পেতে চাইলে টুইন ফিজিক্সের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, টুইন ফিজিক্সের যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেইগুলোতে জয়েন হতে পারো, এবং তার সাথে সাথে টুইন ফিজিক্সের যে ফেসবুক পেজ আছে সেই পেজটাতেও জয়েন হতে পারো। তাহলে এই ভিডিওর সমস্ত কিছু জিনিস কোনো হাতছাড়া তোমার কিন্তু হবে না। এটাই ছিল বলার বক্তব্য। এবার আমি পড়াতে শুরু করি। আজকের টার্গেট এমসিকিউ হবে সম্পূর্ণ সমাধান, মানে হচ্ছে তোমার 1 থেকে 70টা প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করবে, অ্যাপ্রোচ বোঝার চেষ্টা করবে, বুঝতে না পারলে কমেন্ট করবে, আগেই বললাম। এবং কোন
অঙ্কটাতে কোন সূত্রটা কাজে লাগছে সেটাও কিন্তু আমি জানিয়ে দেবো তোমাদের ভিডিও করার সাথে সাথে। তাই রিল্যাক্স হয়ে বসো, চ্যানেলে এসেছো, চ্যানেলে একটু চাটা খাও এবং তার সাথে সাথে ভিডিওগুলো ওয়াচ করো। চলো স্টার্ট করা যাক। প্রথম প্রশ্ন। আচ্ছা, ছায়া প্রকাশনীর যেসব ভুল থাকবে অঙ্কগুলোতে সেগুলো উল্লেখ করে দেবো। এগুলো জানো আমার মনে হয়, মানে যারা ভিডিও দেখেছো এর আগে তারা জানো। নতুনদের জন্য একটু বললাম, শুরুতে একটু রংচং ব্যাপারটা হওয়া উচিত আর কি। একটু 5 মিনিট আমি নিলাম, যাই হোক। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কনভেনশনাল টাইপ এমসিকিউ, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, সেমিস্টার 1 ক্লাস 11 2025 স্টার্ট করছি। দেখো, কনভেনশনাল টাইপ প্রথম প্রশ্ন দিয়েছে, স্টেরেডিয়ান কোন ভৌত রাশির একক? বেশ ভালো জিনিস। রেডিয়ান হচ্ছে কোণের একক, কথাটা বোঝো ভালো করে। রেডিয়ান হচ্ছে কোণের একক, বেশ এটাও তো থাকতে পারতো পরীক্ষায়। আর স্টেরেডিয়ান হচ্ছে ঘন কোণের একক, ঘন কোণের একক, মাথায় রাখবে বিষয়টা। তাহলে ঘন কোণ হচ্ছে আমাদের কোনটা? অপশন নাম্বার বি। এটা একটা সম্পূরক কোণ, সম্পূরক একক, এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ইউনিট। এটা এর একক আছে কিন্তু কোনো মাত্রা নেই। কোণ আর ঘন কোণের একক আছে রেডিয়ান আর স্টেরেডিয়ান, কিন্তু কোনো মাত্রা নেই। এটা একটা এক্সেপশন, সেই জন্য আমি বললাম যে এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ইউনিটস। যাই হোক, 2 নাম্বার দেওয়া আছে y = a cos t/p q মাইনাস qx, q মাইনাস না, y = a cos, ওকে, a cos t/p মাইনাস qx, এটা দিয়ে দেওয়া আছে। বেশ ভালো জিনিস। t এর একক হলো সেকেন্ড আর x এর একক হলো মিটার। ওকে, তাহলে নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক? প্রথম যেটা গল্প সেটা হচ্ছে এই যে y কিন্তু একটা কাকে বোঝায়? y কিন্তু একটা দূরত্বকে বোঝায়, ঠিক। a মানে হয় অ্যামপ্লিটিউড বা বিস্তার। এটা ক্লাস 10 আলো অধ্যায় লাস্টের দিকটাতে আছে যে বিস্তার বোঝায় তরঙ্গের। এটা একটা তরঙ্গের ইকুয়েশন, এই ইকুয়েশনটা একটা তরঙ্গের ইকুয়েশন। এটা a বিস্তারকে বোঝায় আর বিস্তার এক ধরনের দূরত্বকেই বোঝায়। মানে তরঙ্গটা একটা ফুল রোটেশনে বা একটা ফুল তরঙ্গ গেলে যতদূর যাওয়া যায় সেই দূরত্বটাকে বলা হয় তোমার কি বলে? বিস্তার, ঠিক আছে। তো সেটা ব্যাপার। তাহলে দূরত্ব ম্যাচ করে গেল। কসের ভেতরের জিনিসটা কি হয়? কসের ভেতরের জিনিসটা হয় কোণ, এক ধরনের কি হয়? কোণ হয়। cos 60 ডিগ্রি, cos 40 ডিগ্রি, cos 45 ডিগ্রি, এসবগুলো হয়। তাহলে কোণের কিন্তু কোনো মাত্রা নেই। কোণ কি বললাম একটু আগেই? কোণের একক আছে কিন্তু কোনো মাত্রা নেই, মাত্রা নেই, বোঝাতে পারলাম? তাহলে এই যে t/p এবং যে qx, এই দুটোই কি হবে? মাত্রাহীন। তুমি বলবে কেন স্যার? কেনটা বোঝায়। সমমাত্রিক নীতি বলে যে যোগ আর বিয়োগ সমমাত্রিক নীতি, হোমোজিনিটি, ল অফ হোমোজিনিটি, সেটা বলে যে বিয়োগ এবং যোগ আর বিয়োগ এই দুটো অপারেশন কেবলমাত্র সমমাত্রিক মানে সমমাত্রাযুক্ত রাশির ক্ষেত্রেই প্রযোজ্য। কেজি থেকে কেজিকে বিয়োগ করা যায়, কেজি থেকে মিটারকে বিয়োগ করা যায় না। উচ্চতা থেকে উচ্চতাকে বিয়োগ করা যায়, উচ্চতার সাথে ওজন বিয়োগ করা যায় না। তোমার হাইট যদি হয় 5 ফুট আর তোমার ওজন যদি হয় 60 কেজি, তুমি কি বলবে? আমার হাইট এবং আমার ওয়েটের অন্তর বা বিয়োগফল হলো 5 ফুট মাইনাস 60 কেজি। হয় বাবা কোনোদিনই হয় না। বোঝাতে পারলাম? তাহলে সমজাতীয় যারা, তাদের মধ্যে যোগ আর বিয়োগ সম্ভব। এখানে কি হয়েছে? এখানে t/p এই রাশিটার সাথে qx এই রাশিটার হয়েছে কিন্তু বিয়োগ। তাহলে বিয়োগ যদি হয়েছে বা যোগ যদি হয়েছে, এটা যদি যোগও থাকতো, সাপোজ কথার কথা, তাহলে যোগ থাকুক বা বিয়োগ থাকুক, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কি হবে না, সে দুটোই কিন্তু মাত্রাহীন হবে। মাত্রাহীন বিযুক্ত মাত্রাহীন এমনি হতে পারে না। মাত্রাযুক্ত, ধরো t/p এর একটা মাত্রা আছে, ধরো কেজি, কেজি মাইনাস মাত্রাহীন এমনি হতে পারে না। জিনিসটা বোঝা গেল? মাথায় ঢুকেছে? যদি মাথায় ঢুকেছে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবে। আর যদি বুঝতে না পেরেছো তাহলে এই সময়টাকে মেনশন করেই আমাকে কমেন্ট করো, এক্ষুনি কমেন্ট করো। পড়াশোনার একটা মেন যে মোটো সেটা হচ্ছে কোনো মুহূর্তে কোনো জিনিস অজানা রাখবে না। অজানা যদি রাখো তাহলে সেটা অজানায় রইবে। ফাঁকি মারবে, ফাঁকে পড়বে, সোজা কথা। এবার তাহলে t/p হচ্ছে একটা মাত্রাহীন। টি এর মাত্রা বলে দিয়েছে বাবা সেকেন্ড। তাহলে সেকেন্ড একটা সময়, সময়ের মাত্রা হয় উইদিন থার্ড ব্র্যাকেট ক্যাপিটাল টি। নিচে হচ্ছে পিটা সে জানি না, ওকে জানার দরকার নেই। বাট সেটাকে কি হতে হবে? মাত্রাহীন। মাত্রাহীনকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি গো? এম এর মাথায় 0, এল এর মাথায় 0, টি এর মাথায় 0, m0, l0, t0। ইজ ইট ক্লিয়ার টু অল? বোঝাতে পারলাম? মাত্রাহীনকে আমরা এইভাবে কিন্তু প্রকাশ করি। বেশ, তাহলে এই যে t/p এলো, এই t/pটা কি হবে? মাত্রাহীন। মাত্রাহীন মানে
এম এর মাথায় 0, এল এর মাথায় 0, টি এর মাথায় 0। ওকে স্যার, ডান, কোনো সমস্যা নেই। এবার পি এর মাত্রা আমার চাই, তাহলে পি এর যদি আমার মাত্রা দরকার পড়ে তাহলে আমি কি করব, পি কে উপরে তুলব আর এই টোটাল জিনিসটাকে নিচে নামাবো। নিচে নামিয়ে দিচ্ছি, উইদিন থার্ড ব্র্যাকেট টি ডিভাইডেড বাই এম এর মাথায় 0, এল এর মাথায় 0, টি এর মাথায় 0। ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা? এই নিচেরটার তো বাবা একই নেই, তাহলে পড়ে থাকছে অনলি টি উইদিন থার্ড ব্র্যাকেট টি। চাইলে লিখতে পারো এম এর মাথায় 0, এল এর মাথায় 0, টি এর মাথায় 1, এভাবেও লেখা যায়। তো কোনো টু দি পাওয়ার 0 মানে তো বাবা 1, এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 1, এইভাবেও লিখতে পারো আর অনলি টিও লিখতে পারো। তাহলে পি এর যে মাত্রা সেটা হচ্ছে টি, অর্থাৎ পি এর যে মাত্রা সেটা হচ্ছে, বা পি যে রাশিটা সেটা হচ্ছে কিন্তু সময়। বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছে? পুরোপুরিভাবে ক্লিয়ার হয়েছে? কিউ এক্স নিয়ে একটু চর্চা করে দিই। আমার উত্তর বার হয়ে গেছে যদিও, চর্চা করে দিই। কিউ এক্সকে হতে হবে মাত্রাহীন, কিউ গুণিত এক্স এটাকে হতে হবে মাত্রাহীন। মাত্রাহীন মানে একটু আগেই বললাম, এম এর মাথায় 0, এল এর মাথায় 0, টি এর মাথায় 0। বেশ ভালো জিনিস। এবার কিউ এর মাত্রা জানি না, উইদিন থার্ড ব্র্যাকেট কিউকে একা রাখো। এক্স সেটা একটা দৈর্ঘ্য দিয়েছে, মিটার বলে দিয়েছে, তাহলে সেটা এল হলো। এম এর মাথায় 0, এল এর মাথায় 0, টি এর মাথায় 0। তাহলে কিউ এর মাত্রা কি হবে? কিউ এর মাত্রা হয়ে যাবে, এলটা ওই পাশে গেলে কি হবে, এল টু দি পাওয়ার -1। এইদিকে কেউ নেই মানে মাথায় 1 আছে, সেই একটা ওই পাশে গেলে কি হবে, -1। তাহলে কিউ এর মাত্রা হবে লেন্থের ইনভার্স বা দৈর্ঘ্যের অনন্যক, মানে 1/, দৈর্ঘ্য। এটা হচ্ছে বিষয়। এবার দেখে না কোনটা ম্যাচ করলো। এক্স আর কিউ এর একক সমান না, এক্স আর পি এর একক সমান না, টি আর কিউ এর একক সমান না, টি আর পি এর একক সমান। ইয়েস, পি আর টিটা সেম, সময় দুটোই, পি বলো আর টি বলো দুটোই সময়কে রিপ্রেজেন্ট করে, এবং আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশান নাম্বার ডি। বোঝাতে পেরেছি? মাথায় ঢুকেছে? এইভাবেই কিন্তু বিশ্লেষণ করে তোমাদের বোঝানো হবে। চ্যানেলের সাথে যুক্ত থাকো, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। কারণ তোমরাই জানাতেন, তোমরাই ভালো বুঝবে, মন্দ বুঝবে, তোমরাই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবে, তোমরাই চ্যানেলটাকে পিছিয়ে নিয়ে যেতেও পারো। এটা হচ্ছে বিষয়। 3 নম্বর প্রশ্ন, যদি ভি দ্রুতি আর বক্রতা বৃত্তপথের ব্যাসার্ধ আর জি অভিকর্ষজ ত্বরণ হয়, তাহলে কোন রাশিটি মাত্রাহীন? দেখো, এটা তোমরা যখন বৃত্তীয় গতি অধ্যায়টা পড়বে তখন জেনে যাবে। অ্যাকচুয়ালি কি জানো তো, এই যেটা প্রথম অধ্যায়, সেই প্রথম অধ্যায়টাতে পরবর্তী অধ্যায়গুলোর অনেক কিন্তু রিলেশন আছে। পরেরগুলো একটু জানলে এটা পড়তে সুবিধা হয়, কিন্তু উপায় তো আমাদের নেই, আমাদেরকে জেনেই পড়তে হবে। তো বৃত্তীয় গতি অধ্যায়টাতে তোমরা এই জিনিসটা পাবে যে tan θ = v²/rg। বোঝাতে পারলাম? এটা পাবে তোমরা, কিছু মাস পরে পেয়ে যাবে, সমস্যা নেই। এমন নেই যে আমি তোমাকে থার্ড সেমিস্টারের জিনিসটা ফার্স্ট সেমিস্টারে পড়াচ্ছি, না, একেবারেই তা না। অসুবিধা নেই, রিল্যাক্স, একেবারেই দুশ্চিন্তার কোনো কারণ নেই। চ্যানেলে এসেছো, বসো, জিনিসটা বোঝো, না বুঝে যাবে না, ব্যাস। যাই হোক, বৃত্তীয় গতি অধ্যায়ে তোমরা এই জিনিসটা পাবে যে tan θ = v²/rg। তো tan θ কি? tan θ কি হয়? tan θ একক কি, মাত্রা কি, হেরি কি, ফেরি কি? tan θ একটা মান দেয়, মান। tan 90 ডিগ্রি অসংজ্ঞাত, tan 0 ডিগ্রি 0, tan 45 ডিগ্রি 1, এটা হচ্ছে বিষয়। তাহলে এটা একটা মান দেয়, এর কোনো একক তো নেই বাবা। একক কিংবা মাত্রা দুটোর মধ্যে কোনোটাই কিন্তু নেই, দুটোই কেটে দিলাম। তাহলে v²/rgটার তারও কোনো একক বা মাত্রা থাকবে না, বিকজ v²/rg মানে তো tan θ। tan θর কোনো একক মাত্রা নেই, তাহলে v²/rgরও কোনো একক মাত্রা নেই। বোঝাতে পারলাম? তাহলে v²/rg হবে তোমাদের এই ক্ষেত্রে সঠিক উত্তর। বিশ্বাস না হলে বার করে দেখে নিতে পারো। ভি এর মাত্রা তোমাদের জানা, এল টি ইনভার্স, আর এর মাত্রা জানা এল, জি একটা অভিকর্ষজ ত্বরণ মানে ত্বরণের মাত্রা, এল টি টু দি পাওয়ার -2। বসে দেখে নাও, নিজে যদি বিচার করতে চাও তাহলে করতে পারো। এটা একটা আসবে তোমাদের, এম এর মাথায় 0, এল এর মাথায় 0, টি এর মাথায় 0 আসবেই, এটার মাত্রাটা এটাই আসবে, করে দেখতে পারো। 3 নম্বর, 3 নম্বরটাতে তোমাদের হচ্ছে অপশান নাম্বার বি, v²/rg। এত দূর অবধি ছায়া প্রকাশনের কোনো গণ্ডগোল আমি পাইনি। চলো নেক্সট প্রশ্ন, 4 নম্বর। 4 নম্বর বলছে যে F = PT ইনভার্স প্লাস QT সমীকরণটিতে F এবং T হলো যথাক্রমে বল এবং সময়। P এর একক নিচের কোন রাশিটির সমতুল্য? ওকে, তাহলে F সমান লিখে দিয়েছে PT ইনভার্স প্লাস Q গুণিত T, টিটা হচ্ছে সময়। তাহলে বলছে P এর একক কার সাথে সমান হবে? দেখো, লেফট সাইডে আছে আমাদের কি, বলো, লেফট সাইডে আমাদের কি আছে? লেফট সাইডে আমাদের আছে বল, লেফট সাইডে আমাদের আছে বল। রাইট সাইডে দুটো রাশির যোগ দেখতে পাচ্ছি আমরা, পিটি ইনভার্স এবং কিউটি, এই দুটোর কি হয়েছে? যোগ হয়েছে।
যোগ তখনই সম্ভব যদি রাশিগুলো সমজাতীয় হয়। অর্থাৎ পিটি ইনভার্স সেটাও একটা বল, কিউ গুণিত টি সেটাও একটা বল, বল প্লাস বল তবেই বল পাওয়া যাবে। বল না রে মন কোথায় ছিলিস। পিটি ইনভার্স যেটা সেটা হচ্ছে পিটি ইনভার্স সেটা হচ্ছে বলের সাথে সমান হবে। কোথায় গেলে শান্তি পাবি, বলটা হচ্ছে L(T⁻²), এটা হচ্ছে বলের মাত্রা। ওকে, কোনো সমস্যা নেই। টি এর মাত্রা আমাদের জানা আছে, পি এর জানি না, টি এর জানি, টি এর মাত্রা হচ্ছে টি, তাহলে T⁻⁻1 সমান হবে mL(T⁻²). তাহলে এখান থেকে আমরা অনায়াসেই করতে পারি যে পি এর মাত্রা হবে আমাদের mL(T⁻²), আর টি ইনভার্স আছে ওই পাশে গেলে অনলি টি হয়ে যাবে। তাহলে তোমাদের কাছে দাঁড়িয়ে যাচ্ছে mL(T⁻⁻1), অর্থাৎ এটা কার একক গো, এটা কিন্তু ভরবেগের একক। এই যে পি যেটা এলো সেটা কিন্তু ভরবেগকে ডিনোট করছে, মাত্রা দেখে চিনতে হবে, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, একই মাত্রা অনেক রাশিরও থাকে, সেটাও ঠিক কথা। এটা যেমন ভরবেগের একক, তেমনি তার সাথে সাথে এটাই কিন্তু তোমার বলের ঘাতেরও একক, বলের ঘাতেরও এটাই একক হয় বা মাত্রা হয়। বলের ঘাতের যদি তুমি দেখো সেই ক্ষেত্রে এটাই হবে, তাহলে এটা ভরবেগ হবে। ও রাশিটাই জিজ্ঞেস করেছে, ও তাহলে তো বার করাই হয়ে গেল, এটা ভরবেগের একক, অপশান নাম্বার বি। মাত্রা দেখে চিনতে হবে। বোঝাতে পারলাম? ক্লিয়ার হলো? 4টা প্রশ্ন ক্লিয়ার হলো। এবার দেখো নেক্সট 5 নাম্বার কি বলেছে। 5 নম্বরে লক্ষ্য করবে, শুধু ভিডিও দেখে গেলে হবে না, লক্ষ্য করবে, বিষয়টাকে বোঝার চেষ্টা করবে, ভেতরে নিজের মধ্যে অন্তস্থ করার চেষ্টা করবে, নাহলে কিন্তু শুধু দেখাটাই হবে, কাজের কাজ কিছু হবে না। 5 নাম্বার কি বলেছে? 5 নম্বরে বলেছে, এটাও একটা ইকুয়েশন দিয়েছে, কার? ওয়েভ ইকুয়েশন, একটা তরঙ্গের সমীকরণ দিয়েছে। y = a sin 2π ব্র্যাকেটের মধ্যে হচ্ছে ct-x, ওকে, ct-x এটা দেওয়া আছে, ওকে, 2π ct-x, x আর y উভয় হচ্ছে একক মিটার। তাহলে নিম্নলিখিত কোন একক, মানে কোন উক্তিটি সঠিক? দেখো, এটার হচ্ছে মিটার একক, ডান, এক্সেরও কিন্তু হচ্ছে মিটার একক। আর একটু আগে তোমাদের আমি বললাম, যদি তোমরা লক্ষ্য করেছো, যে এই যে এই এটা কিন্তু বিস্তারকে বোঝায়, তারও একক কিন্তু এম, অর্থাৎ মিটার। ওকে, সাইনের ভেতরে যে ভদ্রলোক থাকে, কি বললাম কথাটা? সাইনের ভেতরে যে ভদ্রলোক থাকে তাকে হতে হবে মাত্রাহীন, মানে 2π গুণিত ct-x, এটাকে হতে হবে মাত্রাহীন, মানে হচ্ছে m0 l0 t0। বোঝাতে পারলাম? কোনো সমস্যা নেই। এবার আমাকে যদি বার করতে হয়, 2π/λ দিয়েছিল মনে হয়, হ্যাঁ এটাই ভাবছি আমি, 2π/λ, এটাকে ল্যামডা বলে, লয় জফলা আকার, ময়ে বয়ে ডয়ে আকার, ল্যামডা, এটা হচ্ছে বিষয়, ঠিক? যাই হোক, তাহলে 2π/λ, এই ল্যামডাটাকে নিয়ে জানি না আমি, বার করব, সমস্যা নেই। তাহলে ল্যামডা জানি না, 2π এর কোনো হয় না, মাত্রা কোনো হয় না, কোণের কোনো মাত্রা হয় না। সি এর মাত্রা হচ্ছে LT ইনভার্স, কারণ সিটা হচ্ছে এক ধরনের বেগ। আচ্ছা তাও বাদ দাও, জানার দরকার নেই। সিটি জানি না, সিটি পুরোটা কি হতে হবে? সিটি পুরোটাকে হতে হবে দূরত্ব বা মিটার। কেন? কারণ এক্সটা বলে দিয়েছে মিটারে, তাহলে মিটার থেকে তো মিটারকে বিয়োগ হয় রে বাবা, মিটারেই তো বিয়োগ হয়, তাহলে মিটার থেকে তো মিটার বিয়োগ হবে। তাহলে সিটি জানার দরকার নেই, সি জানার দরকার নেই, সি গুণিত টি হচ্ছে একটা লেন্থ, তাহলে এটা লেন্থ হচ্ছে। আচ্ছা, লেন্থ মাইনাস লেন্থ হলো, আর নিচে একটা ল্যামডা আছে, সেটা জানি না তো অমনি রেখে দেবো। আর রাইট সাইডে আমরা করব এম এর মাথায় 0, এল এর মাথায় 0, টি এর মাথায় 0, কারণ এটাকে মাত্রাহীন হতে হবে, এটা টার্গেট আমার। বোঝাতে পারলাম? আচ্ছা, লেন্থ মাইনাস লেন্থ এটা 0 করে দিও না, দৈর্ঘ্য থেকে দৈর্ঘ্য বিয়োগ করে যেটা পাবো, বিয়োগফলটা একটা দৈর্ঘ্যই হয়, আমি সেই হিসাবে বলছি। ওইখানে দৈর্ঘ্য মাইনাস দৈর্ঘ্য করে দিও না, 0 করে দিও না। আচ্ছা, নিচে হচ্ছে তোমাদের ল্যামডা, আর এখানে হচ্ছে তোমার এম এর মাথায় 0, এল এর মাথায় 0, টি এর মাথায় 0। বোঝাতে পারলাম? তাহলে ল্যামডার মাত্রা কি হবে? ল্যামডার মাত্রা হয়ে যাবে সেই ক্ষেত্রে, ল্যামডার মাত্রা হয়ে যাবে তোমার লেন্থ হওয়া ছাড়া আর কোনো কাজ নেই। ল্যামডার মাত্রা হয়ে যাবে লেন্থ, কারণ এই লেন্থটাকে ওপরে তোলো আর m0 l0 t0 এটাকে নিচে নামাও, তাহলে তোমার কি দাঁড়াবে? নিচটাতে কিছু থাকবে না, শুধু এল থাকবে। এবং তোমরা নিজেরাই বলো না, দৈর্ঘ্য মাইনাস দৈর্ঘ্য তো দৈর্ঘ্য পাচ্ছ, দৈর্ঘ্যের থেকে কি ভাগ করলে সেটা মাত্রাহীন হয়, মানে মিটার ডিভাইডেড বাই কি করব যে সেটা মাত্রাহীন হবে? মিটারই করতে হবে, এটা ছাড়া আর কোনো উপায় নেই। মিটার থেকে মিটারের ভাগ করব, তাহলে সেটা মাত্রাহীন পাবো। বোঝাতে পারলাম? তাহলে এটা একটা এল এর একক হবে, ল্যামডা এর একক
ও এক্স এবং এ এর একক সমান, এক্স্যাক্টলি অপশন নাম্বার এ এটা হবে তোমাদের সাথে ম্যাচ। বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট 6 নম্বর দেখো কি বলেছে। 6 নম্বরে বলেছে, এটা নীল পেন করি। 6 নম্বরে কি বলেছে দেখো, লক্ষ্য করবে। 6 নম্বরে বলেছে একটি গ্যাসের অবস্থার সমীকরণ এটা, আচ্ছা, পি প্লাস এ বাই ভি কিউব গুণিত ভি মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু সিটি, সি গুণিত ক্যাপিটাল টি। বেশ, যেখানে পি ভি টি এটা হচ্ছে চাপ, আয়তন, উষ্ণতা, আর এ বি সি এই তিনটে হচ্ছে ধ্রুবক। তাহলে কি বলেছে, এ আর বি এর মাত্রা বার করতে বলেছে, সি এর বলেন। বেশ ভালো জিনিস। আচ্ছা, কি করতে পারি, পি এর সাথে এ বাই ভি কিউবটা আছে যোগ, এখান থেকে কি বলতে পারি, বলতে এটাই পাচ্ছি যে পি এর যা মাত্রা, কি বললাম কথাটা, পি এর যা মাত্রা আর এ বাই ভি কিউবের যা মাত্রা এই দুটো হবে সেম। কথাটা বোঝাতে পারলাম? পি এর যা মাত্রা, মাত্রাগতভাবে পি আর মাত্রাগতভাবে এ বাই ভি কিউব এই দুটো হবে কিন্তু বাবা সেম। ক্লিয়ার হয়েছে কথাটা? কোনো সমস্যা নেই। তাহলে পি এর মাত্রা আমরা জানি, এই মাত্রাগুলো একটু তো পড়তে হবে, মনে রাখতে হবে। বল বাই ক্ষেত্রফল, তাহলে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। আমার প্র্যাকটিস হয়ে গেছে বারবার করে করে, তোমাকেও প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে, মুখস্থ করতে যেও না। এর মাত্রা জানি না, অমনি লিখে রাখবো। ভি এর মাত্রা জানি, ভিটার মাত্রাই হচ্ছে এল কিউব, আয়তন না, তার আবার কিউব। তাহলে কিউবের কিউব হলে হয়, মানে ঘাতের ঘাত হলে গুণ হয়, তাহলে 3 তিরিককে 9, তাহলে এটা দাঁড়াচ্ছে। তাহলে এর মাত্রা আমাদের কাছে দাঁড়িয়ে যাবে এম এল টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার 9 মানে এল টু দি পাওয়ার 8 আর টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে বিষয়। এম এল টু দি পাওয়ার 8 টি টু দি পাওয়ার -2, অর্থাৎ একের সাথে ম্যাচ এমনিই করে গেল। তাও আমি বিটা করে দেখিয়ে দিচ্ছি, প্রথম তো তোমরা জিনিসটা শিখে নাও। আচ্ছা, ভি মাইনাস বি স্কোয়ার, ভি মাইনাস বি স্কোয়ার বিয়োগ তখনই সম্ভব যখন দুটো রাশি একই প্রকৃতির, অর্থাৎ আয়তন থেকে আয়তনই কেবলমাত্র বিয়োগ করা যেতে পারে, চাপ তো বিয়োগ করা যাবে না বাবা, ঠিক? তাহলে ভি এর মাত্রা মানে মাত্রাগতভাবে ভি আর মাত্রাগতভাবে বি স্কোয়ার এই দুটোই হবে কি সেম। বোঝাতে পারলাম? এবার মাত্রাগতভাবে আয়তনের মাত্রা হচ্ছে এল কিউব আর এখানে হচ্ছে বি স্কোয়ার, উইদিন থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, মাত্রা সর্বদা থার্ড ব্র্যাকেটে দেবে বাবা, ঠিক? তাহলে বি এর মাত্রা হয়ে যাচ্ছে, এই দুইটা এই পাশে গেলে কি হবে, কিউব রুট হয়ে যাবে, অর্থাৎ হাফ হয়ে যাবে, মানে 3/2। এল এর মাথায় 3/2। দেখো অপশান নাম্বার 1-এর সাথে ম্যাচ করে গেছে। বোঝাতে পারলাম? এবার এটা এসেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2013, ভালো প্রশ্ন। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স ইয়েতে এসছে 2013-তে। বোঝা যাচ্ছে জিনিসগুলো? বোঝা যাচ্ছে যারা নতুন এসেছো? হজম হচ্ছে বিষয়গুলো? বেশ, 5 হলো, 6 হলো। 7 নম্বরে আসি। 7 নম্বরে বলেছে যে NH/2πQB রাশিটিতে n একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, H প্ল্যাঙ্কের ধ্রুবক, Q হচ্ছে আধান, B হচ্ছে চৌম্বক ক্ষেত্র সূচিত করে, রাশিটির মাত্রা কী? হ্যাঁ, তোমাদেরকে এইগুলো বর্তমানে একটু মুখস্থ করে নেওয়াটাই ভালো, পরবর্তীকালে এই রিলেটেড যখন অধ্যায়গুলো পড়বে তখন সমস্যা হবে না। ধরো চৌম্বক ক্ষেত্র, আজ তুমি জানো না চৌম্বক ক্ষেত্র কোথায় আছে না আছে, টেনে একটু পড়ার কথা, কিন্তু কতটুকুই বা পড়ে ছেলেমেয়ে, ওই কুলম্বের সূত্রটুকুই পড়ে চলতড়িৎ অধ্যায়টাতে। ওই চৌম্বক ক্ষেত্র বলেও যে কিছু জিনিসটা আছে এটা আইডিয়া দেওয়াটা একটু মুশকিল হয়ে পড়ে যদিও। যাই হোক, তো এখানে আমরা করছি 7 নাম্বার। তো এই চৌম্বক ক্ষেত্রটা তোমাকে একটু মুখস্থ করে নেওয়াটাই ভালো বর্তমানে। এটা ক্লাস 12-এ এই রিলেটেড একটা ডিটেলসে চ্যাপ্টার আছে, তখন সেক্ষেত্রে তোমাকে মুখস্থ করার দরকার নেই, মনে রয়ে যাবে বারবার প্র্যাকটিস করতে করতে। আজকে মুখস্থ করতে হবে, আজ থেকে 1 বছর পর 1.5 বছর পর তোমার ওটা হয়ে যাবে, অসুবিধা নেই। 12-এ পাবে ওটা, মোটামুটি ওটা ফার্স্ট সেমিস্টারে মানে ওটা থার্ড সেমিস্টারেই পাবে। হ্যাঁ, মোটামুটি 1 বছর 2 মাস 3 মাস পরেই তুমি এই জিনিসটা পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো NH/2πQB এই টোটালটা আমাকে মাত্রা বার করতে বলেছে। চলো তাহলে করা যাক। এর কোনো মাত্রা তো হবে না, এইচটার মাত্রা হবে, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। এটা তোমরা ক্লাস 11 কেমিস্ট্রিতে আগেই পেয়ে যাবে। 12-এ ফিজিক্সে আছে, দেরিতে আছে,
ফোর্থ সেমিস্টার হয়ে যাবে ততক্ষণে, কিন্তু এটা ক্লাস 11-এ তোমরা ফার্স্ট সেমিস্টার নাগাদই কেমিস্ট্রিতে পেয়ে যাবে। এনের কোনো মাত্রা নেই তাই লিখিনি, 2π-এর কোনো মাত্রা নেই তাই লিখিনি। কিউর মাত্রা আছে অবভিয়াসলি, লিখছি সেটা পরে। আর আছে তোমার বি এর মাত্রা, এটাও জানতে হবে। তো এই যে এইচ এর মাত্রা, একটা কাজ করতে পারো, এইচ এর একক থেকেও মাত্রা বার করতে পারো, এটা একটু ইজি বিষয়টা। এইচ এর যদি একক বলি সেটা হয় জুল গুণিত সেকেন্ড। মনে আমারও নেই, আমি তোমাদেরকে সেই ট্রিকটাই দেখাচ্ছি, মনে আমারও নেই। বা বি এর এককটা বা মাত্রাটা আমারও মনে নেই, কিন্তু বি এর একক বা মাত্রাটা আমি কিন্তু বার করতে পারবো, সেটাই দেখিয়ে দিচ্ছি। একক বা মাত্রা মুখস্থ করো না, একক বা মাত্রা মনে রাখার চেষ্টা করো কিংবা বানানোর চেষ্টা করো, যে আমি বানিয়ে নিতে পারবো উইদিন 5 to 7 সেকেন্ড। ঠিক, চলো। জুল যেটা হচ্ছে সেটা কৃতকার্য, মানে mL²T⁻², তার সাথে সেকেন্ড হচ্ছে একটা টি চলে এলো, তাহলে আমাদের কাছে দাঁড়াচ্ছে mL²T⁻⁻1। বোঝাতে পারলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, বি এর যে মাত্রাটা বার করব, বি মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডের এই মাত্রাটা হয় F/QV, F/QV। ঠিক আছে, তা কিউবি একসাথে নিয়ে নিলেও হয়, অবশ্য দরকার পড়বে না তাতে। তাহলে কিউবি একসাথে নিয়ে নিলে কি হচ্ছে, ফোর্স আপন ভেলোসিটি। তাহলে ফোর্স কি হয়, ফোর্স হয় কিন্তু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, সেই ক্ষেত্রেও করা যেতে পারে, বা ডাইরেক্ট বার করে নিই। mL/T⁻² হলো, আর এখানে হচ্ছে L/T⁻⁻1। এল কেটে গেল, T⁻⁻1 গুলো কেটে T⁻⁻1 এখানে পড়ে থাকলো। তাহলে আমাদের কাছে দাঁড়াচ্ছে কিউবি, এটা দাঁড়াচ্ছে MT ইনভার্স। বোঝাতে পারলাম, ক্লিয়ার হয়েছে? এইচ পেয়ে গেছি, তাহলে এইচ এর মাত্রা এখানে বসাবো mL²T⁻⁻1 ডিভাইডেড বাই তোমার হচ্ছে কিউবি মানে হচ্ছে MT ইনভার্স। তাহলে T ইনভার্স কেটে গেলে, কাটতে নেই এরকম, বোঝাচ্ছি শুধু, L² পড়ে থাকছে, L² পড়ে থাকছে। L² মানে সেটা ক্ষেত্রফলকে বোঝাবে। ইয়েস, অপশন নাম্বার এ ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে নিশ্চিত করবে। ভালো প্রশ্ন কিন্তু একটা, অপশন নাম্বার এ। এবং এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2014-তে এসেছিল, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2014-তে এটা এসেছিল। ক্লিয়ার হয়েছে? 8 নাম্বার কি বলেছে? 8 নম্বরে বলেছে নিম্নে প্রদত্ত মাত্রাগুলির মধ্যে বিভব প্রভেদের মাত্রা কোনটি? বিভব প্রভেদের মাত্রা মানে ভোল্টেজ বা বিভব প্রভেদ, সেটা হয় W/Q। দেখো, মাত্রা আমি তোমাদেরকে মুখস্থ করতে বারণ করছি, বার করতে বলছি। তো বার করতে তখনই পারবে যখন ওই অজানা রাশিটার সাথে তুমি জানা রাশিগুলোর রিলেশনটা মনে রাখবে। আমি জানি বিভব সমান কৃতকার্য বাই আধান, তবেই আমি বার করতে পারছি। আমি বিভবের মাত্রা জানি না, টু বি ভেরি অনেস্ট, আমি বার করব। কৃতকার্য কি দেয়? কৃতকার্য দেবে mL²T⁻⁻2 ডিভাইডেড বাই চার্জ দেবে IT। ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের এখানে পড়ে থাকছে mL²T⁻⁻3 I ইনভার্স। দেখে নাও, এটাই পাবে, mL²T⁻⁻3 I ইনভার্স, অপশন নাম্বার এ। এইভাবে কিন্তু বার করতে পারবে। 9 নাম্বার বলেছে যে চাপ কার সাথে সমান? মাত্রাগতভাবে, চাপ তো অন্য ওইভাবে সমান হয় না। তো আমরা একটা জিনিস জানি যে চাপ গুণিত ভলিউম পিভি মানে চাপ গুণিত আয়তন, এটা কিন্তু বাবা কৃতকার্য দেয়, এটা জেনে রাখবে। এটা তোমরা ইয়েতেও দেখেছো, ক্লাস 10 গ্যাসের আচরণ, চাপ গুণিত আয়তন কি দেয়? কৃতকার্য দেয়। তো চাপ শুধু কি হবে? কৃতকার্য ডিভাইডেড বাই আয়তন। এটা কি হচ্ছে? একক আয়তনে কৃতকার্য। আচ্ছা, কৃতকার্য মানেই কিন্তু সঞ্চিত স্থিতিশক্তি। একটি বস্তুর মধ্যে যে পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত থাকে, সেই পরিমাণে স্থিতিশক্তি সঞ্চিত থাকে যে পরিমাণ কাজ করা হয়। তাহলে কৃতকার্য স্থিতিশক্তির সাথে মাত্রাগতভাবে সমান তো বটেই, এবং কি তার সাথে সাথে ভ্যালু ওয়াইজও সেম, ডিভাইডেড বাই আয়তন মানে একক আয়তনের স্থিতিশক্তি। দেখো ম্যাচ করলো? বা একক আয়তনে কৃতকার্য দেওয়া নেই, প্রতি একক আয়তনের শক্তি। হ্যাঁ, প্রতি একক আয়তনের শক্তি, অপশন নাম্বার এ। ঠিক আছে, বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছে? চলো, 9 নাম্বার পরিষ্কার। 10 নাম্বারের দিকে যাওয়া যাক। কি বলেছে দেখো, 10 নাম্বারে বলেছে যে আপেক্ষিক পরিবাহিতা এর একক হলো। দেখো, এই ভাষাটা দেখে অবাক হওয়ার কিছু নেই। আপেক্ষিক পরিবাহিতা জিনিসটা যেটা, সেটা তোমরা চেনো না তাই অবাক লাগছে। আপেক্ষিক পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা এটা কিছুই না, এটা হচ্ছে পরিবাহিতাঙ্ক।
পরিবাহিতাঙ্ক। আচ্ছা স্যার পরিবাহিতাঙ্ক কি? পরিবাহিতাঙ্ক হলো আবার রোধাঙ্কের অনন্যক। রোধাঙ্কের অনন্যক কেন? রোধাঙ্ক হচ্ছে আটকানোর টেন্ডেন্সি, পরিবাহিতাঙ্ক হচ্ছে পরিবহনের টেন্ডেন্সি। তাহলে পরিবহন হবে 1/, আটকানো মানে আটকানোর উল্টো। বেশ বোঝাতে পারলাম। তাহলে রোধাঙ্ক কিন্তু আমরা চিনি 1/ρ। রো এর মাত্রা বার করব, দেন সেটাকে রিভার্স মেরে দেবো, কাজ শেষ। রো এর মাত্রা বার করতে পারবো, আর ইজিক্যাল টু রো L/A। এবার এটা বলো না স্যার এটা কোথার থেকে পেলেন, এটা চলতড়িৎ থেকে পেয়েছি ক্লাস 10, ভালো করে পড়লে জানতে পারতে। সে তো না, ফাঁকি মেরেছ। তাহলে রো আমাদের হয়ে যাবে RA/L। আর এর মাত্রা হচ্ছে ওহম, এ মানে হচ্ছে এরিয়া, তার জন্য হলো মিটার স্কোয়ার, ডিভাইডেড বাই হলো তোমার একটা লেন্থ, তাই মিটার। এটা কাটলে হচ্ছে মিটার। তাহলে রোধাঙ্কের মাত্রা এলো মানে একক এলো ওহম ইন্টু মিটার। তাহলে তার অনন্যকের কি আসবে? 1/ρ এর কি আসবে? 1/ρ এর আসবে ওহম ইনভার্স মিটার ইনভার্স। আচ্ছা এটা যদি তুমি সিজিএসে করো তাহলে সেন্টিমিটার ইনভার্স, ঠিক? এটা বা ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, হয়ে গেল, কাজ শেষ। এটাই তোমার পরিবাহিতাঙ্ক, এটাই তোমার আপেক্ষিক পরিবাহিতা। ক্লিয়ার হয়েছে? তাহলে হচ্ছে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, অপশন নাম্বার বি। বেশ, এটাও ক্লিয়ার হলো। 11 নম্বর। এখানে আমার সময় লাগলো আধ ঘন্টা, তাহলে স্যার তার 7 টাইম মানে হচ্ছে 3.5 ঘন্টা লাগবে, লাগবে, কোনো সমস্যা নেই। দেখো 11 নম্বর। 11 নম্বরে বলেছে যদি বল দৈর্ঘ্য সময় মৌলিক রাশি হয় তাহলে ভরের মাত্রা নির্ণয় করো। বল সমান আমরা জানি ভর গুণিত ত্বরণ, ওকে। আবার ত্বরণ সমান আমরা জানি L(t⁻²), ভরেরটা জানি না, এম লিখে ছেড়ে দিলাম, এটাই তো হয়, ঠিক আছে। এবার ভরকে আমি একা করব, তাহলে ভরকে একা করলে কি হবে? F/L(t⁻²), কেটে কুটে হচ্ছে F(L ইনভার্স t²). ক্লিয়ার হলো? বুঝতে না পারলে বাবা কমেন্ট করবে। অপশান নাম্বার এ ম্যাচ করে গেল, কোনো সমস্যা নেই। চলো নেক্সট দেখা যাক। দেখো এটা হচ্ছে 12 নাম্বার, এর পরেরটা হচ্ছে 12 নাম্বার। 12 নাম্বারেরটা দেখো। 12 নাম্বারেরটা বলেছে একটি সরল দোলকের দোলনকাল টি, পিণ্ডের ভর m, দৈর্ঘ্য l এবং অভিকর্ষজ ত্বরণ g, এদের মধ্যে সম্পর্ক দিয়েছে 12 নাম্বারেরটা ক্যাপিটাল T ইজিক্যাল টু কে, কে একটা কনস্ট্যান্ট মানে সমানুপাতিক ধ্রুবক, m⁴ হলো L⁴y, আর g⁴z, এটা দিয়ে দিয়েছে। তাহলে x, y, z এর মান কত? তাহলে তোমাকে ইকুয়েশনটা জানতে হবে। ইকুয়েশন হয় 2π√L/g, 2π√L/g। তুমি নিজেই দেখে নাও, টি এর মাথায় আছে 1, 2π, ওকে, 2π হলো L রুট মানে হচ্ছে মাথায় হাফ, জি নিচে রুট মানে -হাফ। ক্লিয়ার হলো? তাহলে এল এর মাথায় ওয়াই মানে হচ্ছে হাফ, জি এর মাথায় -হাফ, ওকে, আর জি এর মাথায় জেড। কম্পেয়ার করো দুটো ইকুয়েশনকে, এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা। তাহলে জেড ইজিক্যাল টু -হাফ। আচ্ছা এক্স ইজিক্যাল টু কত? না দেখা যাচ্ছে এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনে এম নেই মানেই m⁴0 না, হয়ে গেল m⁴0, এম নেই, এম এর উপর নির্ভরশীলই নয়। তাহলে x সমান হয়ে গেল 0 বা 0, বোঝাতে পারলাম? তাহলে x 0, y হাফ, আর এটা -হাফ, 0 হাফ -হাফ, অপশন নাম্বার ডি। বোঝাতে পারলাম? 13 নাম্বার, এই যে এটা t ইজিক্যাল টু 2π√L/g, যারা আকাশ থেকে পড়ছো তারা এটা পাবে, 11এ পাবে। ইভেন আমি বলছি 11এ প্র্যাকটিক্যালও এটা করানো হয়, সো ডোন্ট ওয়ারি, বি কেয়ারফুল। আচ্ছা কৌণিক ভরবেগের মাত্রা লেখো। কৌণিক ভরবেগের মাত্রা হয় রৈখিক ভরবেগের যে মাত্রা p, সেটা কি হয় mLt⁻⁻1। জানতে হবে নাহলে মুশকিল। এই রৈখিক ভরবেগের সাথে একটা এল গুণ করে দিলে, এর সাথে যদি একটা দৈর্ঘ্য গুণ করে দিই তাহলে কৌণিক ভরবেগ পাওয়া যায়। এই এলটা কিন্তু কৌণিক ভরবেগ, পিটা কি? পিটা হচ্ছে রৈখিক ভরবেগ। ক্লিয়ার হয়েছে? তাহলে পি এর যে মাত্রাটা mLt⁻⁻1, তার সাথে একটা এল গুণ করব, তার মানেটা হচ্ছে mL²t⁻⁻1। ব্যাস হয়ে গেল। এটা তোমরা পাবে দৃঢ় বস্তুর ঘূর্ণন অধ্যায়টাতে পাবে, প্রথম সেমিস্টারেই পাবে, তাই আমি খুব একটা ডিটেলসে যাচ্ছি না।
তোমরা পড়লে তোমরাও এইগুলো পারবে, আমি কোনো আকাশ থেকে করাচ্ছি না বিষয়বস্তুগুলো। বেশ, তাহলে এটা কি হলো? সি M1, হ্যাঁ মানে mL² T⁻⁻1, অপশান নাম্বার সি। আর এটা এসেছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2012, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2012। আজ কিছুটা বেটার লাগছে, মনে হচ্ছে আবার নিজের সেই পুরনো ফরম্যাটে, সেই পুরনো ছন্দে ফিরতে পারছি আমি। ঠিক আছে, মাঝে অনেক দিন ভিডিওস আসেনি, তোমাদেরকে বহুবার বলেছি কী ধরনের ভিডিও চাও সেটা বলো, তোমরা অনেক ক্ষেত্রে বলোনি, অনেক ক্ষেত্রে বলেছো। তোমরা কমেন্ট করতে চাও না, করতে পারো, কারণ করলেই আমার সুবিধে হয় তোমাদের সাথে কমিউনিকেট করতে। ঠিক আছে, মাই ইংলিশ ফ্রম অক্সফোর্ড। ওকে, 14 নাম্বার কি বলেছে দেখো। 14 নম্বরে বলেছে কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী ওকে একটি ফোটন কণিকার শক্তি ই এবং এর কম্পাঙ্ক নিউ হলে, এটা কিন্তু নিউ, এই চিহ্নটা হলো কি বললাম, নিউ, দন্তন্বয়ে রশ্মি হ্রস্বউ, নিউ, বোঝাতে পারলাম? নিউ হলো যেখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, তাহলে এইচ এর মাত্রা কত? এইচ এর মাত্রা একটু আগে বার করলাম যদিও, ঠিক আছে, যাই হোক, ই সমান হচ্ছে এইচ নিউ। তাহলে এইচ এর মাত্রা কি করে পাবো? ই বাই নিউ, ই বাই নিউ। ই মানে হচ্ছে এনার্জি, এনার্জি হয় mL² T⁻⁻1 ডিভাইডেড বাই নিউটা হয় কিন্তু টি ইনভার্স। তাহলে এটা আমাদের ক্ষেত্রে হয়ে যাবে কিন্তু টি ইনভার্স কেটে গেল, এটা হয়ে যাবে mL², এনার্জি বাই কম্পাঙ্ক এইচটা হচ্ছে জুল ইন্টু সেকেন্ড, এইচটা হয় কি জুল ইন্টু সেকেন্ড, এই করেও বার করতে পারো। জুলটা হয় mL² T⁻, কৃতকার্য মানে হচ্ছে তোমার কৃতকার্য হচ্ছে বল ইন্টু সরণ, বল mL² T⁻⁻2 গুণিত হচ্ছে একটা সময় টি, তাহলে এটা একটু গণ্ডগোল হচ্ছে mL² T⁻⁻1, mL² T⁻⁻1, নিউটা হচ্ছে এটা, ও এটা T⁻⁻2 হবে, তাহলে এটা কেটে গেলে T⁻⁻1, তাহলে mL² T⁻⁻1, সেটাই ভাবছি, মনটা খটখটাচ্ছিল। mL² T⁻⁻1, অপশান নাম্বার বি। ওকে, নেক্সট 15 নম্বরে বলেছে যে একটি স্ক্রু গেজের চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা 50 এবং স্ক্রু পিচ 0.5 মিলিমিটার। ওকে, এই স্ক্রু গেজের সাহায্যে একটি গোলকের ব্যাস নির্ণয় করো, দেওয়া আছে রৈখিক স্কেলে পার্ট 2। টোটাল রিডিং আমরা পাই লিনিয়ার স্কেল রিডিং বা বলা উচিত মেন স্কেল রিডিং, MSR মেন স্কেল রিডিং যুক্ত লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক গুণিত সার্কুলার স্কেল রিডিং CSR। কিন্তু এখানে বিষয়টা দাঁড়ালো যে আমাদের রৈখিক স্কেলের পার্ট দিয়েছে, ওকে এটা 2 দিয়েছে, এটাকে বার করব আমরা পিচ ডিভাইডেড বাই পিচ ডিভাইডেড বাই ঘর সংখ্যা, মানে 0.5/50, 0.5/50 এত মিলিমিটারে আসবে। তার সাথে সার্কুলার স্কেল রিডিং কিন্তু দেওয়া নেই, এটা আগের বছরেও ভিডিও বানানোর টাইমে আমি বলেছিলাম যে সার্কুলার স্কেলের রিডিং কিন্তু দেওয়া নেই। IIT 2006 এই প্রশ্নটা আসতে পারে, কিন্তু এটা পরিবর্তন কিন্তু কিছু করেনি। যদি তোমরা করতে পারো তাহলে অবশ্যই আমাকে জানাবে, পরিষ্কার কথাবার্তা, আমি এটা পারলাম না করতে। যদি তোমাদের মনে হয় উত্তরটা ম্যাচ করছে তোমরা অতি অবশ্যই জানাবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে সার্কুলার স্কেল রিডিং ছাড়াও কি করে করতে পারবো, নাহলে ছবিটা ভালো করে দিতে হতো, ছবিটা দেখে বুঝতে পারতাম, সেটাও দেওয়া নেই। ছবিটাতে কোনো রিডিংও করা নেই, কোনো মার্কিং করা নেই। তো এই ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আমার দ্বারাই সম্ভব হলো না, আগের বছরও হয়নি এবং এই বছরও হলো না, পারলাম না এটা আমি। তোমরা ট্রাই করতে পারো। 16 নাম্বার কি বলছে? একটি ভার্নিয়ার ক্যালিপারের মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের পরিমাণ 1 মিলিমিটার, এটা হয়ও নর্মালি এটাই হয়। ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 16 ঘরের সমান, এর স্থিরাঙ্কটা বার করতে হবে। তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ভার্নিয়ার স্কেল ডিভিশন, একটু শর্টে করছি আমি, VSD হচ্ছে 16 মেন স্কেল রিডিং, মেন স্কেল ভার্নিয়ার স্কেল ডিভিশন, আচ্ছা 16 মেন স্কেল ডিভিশন। আচ্ছা, তাহলে একটা ভার্নিয়ার স্কেলের পার্ট মানে 16/20 মেন স্কেলের পার্ট, তার মানে হচ্ছে 4 4 16, 4 5 20, 0.8 মেন স্কেলের ডিভিশন। এবার একটা মেন স্কেলের ডিভিশন মানে 1 মিলিমিটার দেওয়া আছে, তাহলে 0.8টা মেন স্কেল ডিভিশন মানে 0.8 × 1 মিলিমিটার।
ইন্টু 1 মিলিমিটার, তাহলে হচ্ছে 0.8 মিলিমিটার। ওকে, এবার ভার্নিয়ার স্থিরাঙ্ক কী করে বার করতে হয় বা ভার্নিয়ার কনস্ট্যান্ট কী করে বার করতে হয়, সেটা হয় একটা মেন স্কেলের পার্ট, মেন স্কেল রিডিং, ডিভিশন না, একটা মেন স্কেল রিডিং মাইনাস একটা ভার্নিয়ার স্কেল রিডিং। তাহলে একটা মেন স্কেল রিডিং ক্ষুদ্রতম ঘর কত 1 মিলিমিটার মাইনাস 0.8 মিলিমিটার, এই তো বাবা হয়ে গেল। তার মানে হলো 0.2 মিলিমিটার। এটাই হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার স্থিরাঙ্ক 0.2 মিলিমিটার। আইআইটি 2010 অপশন নাম্বার ডি ম্যাচ করলো। ক্লিয়ার হয়েছে? বোঝাতে পারলাম? 16 নাম্বার ক্লিয়ার এখানে। ঠিক, নেক্সট চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক। 17 নাম্বার, 17 নাম্বারে যাওয়া যাক। 17 নাম্বারে বলেছে যে কোনো স্লাইড ক্যালিপার্সের m+1 সংখ্যক ঘর মূল স্কেলের m সংখ্যক ঘরের সাথে ম্যাচ করছে। মানে m+1টা ম্যাচ করে m এর সাথে, একটা ম্যাচ করে m/m+1 এর সাথে। ওকে, তাহলে পার্ট কত 1 ভার্নিয়ার স্কেল রিডিংটা কত না m/m+1 টাইম মেন স্কেল রিডিং বা মেন স্কেল ডিভিশন। তো একটা মেন স্কেল ডিভিশন ডি একক, তাহলে এতগুলো মেন স্কেল ডিভিশন m/m+1, সেটা হবে m/m+1 গুণিত ডি, এত মিলিমিটার বা যাই হোক যেটাই হোক, এটা বিষয় বোঝাতে পারলাম। এবার ভার্নিয়ার কনস্ট্যান্ট বার করার ক্ষেত্রে বলেছি 1 মেন স্কেল রিডিং মাইনাস 1 ভার্নিয়ার স্কেল রিডিং নট ডিভিশন। তাহলে একটা মেন স্কেল রিডিং ছিল ডি মাইনাস একটা ভার্নিয়ার স্কেল রিডিং পেলাম m/m+1 গুণিত ডি। ওকে, লসাগু নিয়ে নাও, m+1 এটা হচ্ছে md প্লাস ডি মাইনাস md, কেটে গেল, তাহলে হচ্ছে d/m+1, d/m+1 এত একক। অপশন নাম্বার এ ম্যাচ করে গেল। একটু স্পিড করি। 18 নাম্বার, কোনো একটি ভৌত রাশির মাত্রা হলো m⁴a l⁴b t⁻−c, ত্রুটিগুলো দিয়ে দিয়েছে, তাহলে মোট ত্রুটি কত? কোন একটা ভৌত রাশি, ধরছি ভৌত রাশিটা x, m⁴a l⁴b t⁻c না -c, যদিও যায় আসে না, ত্রুটি যোগই হবে বিয়োগ হবে না, সূত্রের উপরে নজর করবে। তো আমরা জানি সূত্রটা ডেল্টা x/x গুণিত 100% ইজিক্যাল টু ঘাত সামনে আসে, বাকি জিনিসটা সেম টু সেম, ডেল্টা m/m ইন্টু 100% যুক্ত ঘাত সামনে আসে ডেল্টা l/l ইন্টু 100%। ওকে, প্লাস সিটা মাইনাস হলো প্লাস হবে ডেল্টা t/t গুণিত 100%। এবার এ গুণিত তোমার এম এর ত্রুটি, এম এর শতকরা ত্রুটি আলফা। ওকে, এ গুণিত আলফা যুক্ত বি গুণিত এল এর বা দৈর্ঘ্যের শতকরা ত্রুটি, যেটা হচ্ছে এই জিনিসটা, সেটা হচ্ছে আমাদের বিটা, তাই বিটা বসালাম, যুক্ত সি ইন্টু ডেল্টা t/t ইন্টু 100%। ডেল্টা t/t ইন্টু 100% মানে সময় পরিমাপে ত্রুটি, সেটা হচ্ছে গামা। তাহলে আমাদের কী দাঁড়ালো? এ আলফা প্লাস বি বিটা প্লাস সি গামা সব যোগ হবে, কোনো বিয়োগ হবে না। অপশান নাম্বার বি, সব যোগ হবে। আচ্ছা, শতকরা ত্রুটি, তাই বাইরে একটা পার্সেন্টেজ দিয়ে দেবে, অপশানটা হচ্ছে সি। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? পরিষ্কার? চলো চলো নেক্সট 19 নাম্বার। 19 নাম্বার, একটি তারের ভর, প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ এবং দৈর্ঘ্যের পরীক্ষালব্ধ মানগুলি যথাক্রমে এত এত এত। প্রথমে দিয়েছে ট্রু ভ্যালুটা, তারপরে দিয়েছে ত্রুটি, এইভাবে লিখতে হয়। ধরো দৈর্ঘ্য লিখবে, তোমাকে লিখতে হবে এল প্লাস মাইনাস ডেল্টা এল, মানে এটা তুমি ট্রু ভ্যালু অর অ্যাকচুয়াল ভ্যালু অর অ্যাভারেজ ভ্যালু অর গড় মান বা প্রকৃত মান, তার সাথে এটা ত্রুটি, এইভাবেই কিন্তু লিখতে হয়। বোঝালাম? এবার কি বলছে? প্রাপ্ত তথ্য অনুযায়ী তারটির উপাদানের ঘনত্ব গণনায় সর্বোচ্চ ত্রুটি তার পরিমাণ কত হবে? করতে হবে, করতে হবে, করতে হবে, না করলে কি করে হবে? করতে হবে এটা। তো কি বলেছে? তারটির ঘনত্ব পরিমাপে, ঘনত্ব ডি কি হয়? ভর ডিভাইডেড বাই আয়তন। একটা তার কেমন দেখতে হয়? চোঙের মতো, চোঙের মতো দেখতে হবে। ঠিক, ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা নেই।
তাহলে মাস তো মাসের জায়গায় থাকলেও আয়তনটার পরিবর্তন হবে পাই আর স্কোয়ার এইচ বা এল যেটাই বলো। উচ্চতা হলে উচ্চতা হয়, দৈর্ঘ্য হলে দৈর্ঘ্য হয়। এবার পাই তো একটা কনস্ট্যান্ট, তার কোনো ত্রুটি নেই, তাহলে ডেল্টা ডি বাই ডি গুণিত 100%, শতকরা ত্রুটি আশা করছি বার করতে বলবে, বলেনি মানে ভাষায় বলেনি, কিন্তু ওইটাই হয় মূলত। সেটা হবে ডেল্টা এম বাই এম গুণিত 100%, ওকে, প্লাস আর স্কোয়ার, মাথার ঘাত সামনে আসে, মাথার পাওয়ারটা সামনে আসবে, ডেল্টা আর বাই আর ইন্টু 100%, নিচে থাকলেও সেটা মাইনাস করবে না বাবা, যুক্তই হবে, যুক্ত ডেল্টা এল বাই এল গুণিত 100%, ওকে। এবারে মানগুলো বার করতে হবে। ডেল্টা এম কত দিয়েছে, প্রথমে আসছি ভর, ভর দিয়েছে 0.003, এটা হচ্ছে ত্রুটিটা, 0.003 ডিভাইডেড বাই 0.3, এটা হচ্ছে ট্রু ভ্যালুটা, গুণিত 100%, ওকে। এটা দিয়েছে গ্রামে, আর তোমার ব্যাসার্ধটা দিয়েছে মিলিমিটারে, আর দৈর্ঘ্যটা দিয়েছে সেন্টিমিটারে। তাহলে মিলিমিটারটাকে কি মিটারে করব? উত্তরটা হচ্ছে না, করার দরকার নেই। কেন দরকার নেই? তার কারণ হচ্ছে ডেল্টা আর সেটাও মিলিমিটার, নিচে আর সেটাও মিলিমিটার, ফলে কেটে কুটে যাবে। এখানে তোমাকে সেন্টিমিটারে কনভার্ট করার দরকার নেই। ওপরেও কনভার্ট করবে, নিচেও কনভার্ট করবে, তো লাভ কি, দরকার নেই। তো এখানে দিচ্ছে 0.005 ডিভাইডেড বাই 0.5 গুণিত 100%, এটা হলো যুক্ত তোমার লেন্থের ব্যাপারটা এলে 0.06/6, 0.06/6 গুণিত 100%। ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা নেই। এটা এখানে 100 দিলে এখানে এক ঘর দু ঘর, এই টোটালটা কেটে গিয়ে 1 আসবে, প্লাস এখানেও 100, এটা টোটালটা কেটে পরে 1 আসবে, মানে 2 গুণিত 1। এটাও যদি কাটো, এবার কাটাকুটিগুলো দেখাতে বললো না, ওটা চেষ্টা করো নিজে, চেষ্টা না পারা উচিত। 2, 3, 4, 4%, ওই জন্য বললাম যে শতকরাতেই বলেছে, নাহলে আরও বড় হতো মানটা। অপশান নাম্বার ডি। চলো নেক্সট। চলো নেক্সট 20 নম্বর। 20 নম্বর কি বলেছে? 20 নম্বরে বলেছে মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য, মূল স্কেলের একটা ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, জানি সেটা, সমস্যা নেই। এরূপ ভার্নিয়ার যন্ত্রগুলির মধ্যে যেটির ভার্নিয়ার স্থিরাঙ্ক 0.1 মিলিমিটার হবে সেটি কোনটি? আচ্ছা, ভার্নিয়ার স্থিরাঙ্কটা দিয়েছে 0.1 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্ক আমরা কি জানি? ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে হয় 1 MSR, ঠিক, 1 মেন স্কেল রিডিং মাইনাস 1 ভার্নিয়ার স্কেল রিডিংগুলোর বিয়োগফল। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টের মানটা দিয়ে দিয়েছে, দেখো ভার্নিয়ার কনস্ট্যান্টের মান দিয়েছে কত? ভার্নিয়ার কনস্ট্যান্টের মান 0.1 mm, ওকে। আর 1 মেন স্কেল ডিভিশন মানে রিডিং 1 mm মাইনাস 1 VSR। তাহলে 1 VSR এখান থেকে আসছে তোমার 0.9। তাহলে 1 VSR মানে আবার আমরা কি জানি? 1 VSR মানে আমরা জানি যে তোমার কি হয়, কটা ঘর ধরি ভার্নিয়ার স্কেলের Y ঘর মেন স্কেলের X ঘরের সাথে ম্যাচ করেছে, তাহলে এক ঘর X/Y, ঠিক। তাহলে X/Y হবে, X/Y হবে, ঠিক আছে, X/Y হবে, আর তার সাথে হচ্ছে তোমার 1 মিলিমিটার, যেহেতু 1 মিলিমিটার সমান হচ্ছে 0.9। তো বাবা X/Yটা হতে হবে 0.9। তুমি দেখে নাও যে Xটা হচ্ছে মেন স্কেল ওপর হবে মেন স্কেল, নিচে হবে ভার্নিয়ার স্কেল, এই অনুপাতটা কোনটা 0.9 আসছে দেখে নাও। অপশান নাম্বার এ 90/100, 90 দৈর্ঘ্য, 100টি সমান ভাগে বিভক্ত আছে, ওকে। এটা হতে পারে 90/10 হবে না, 90/1000 হবে না, 9/100 সেটাও হবে না। তাহলে 90/100 এটাই একমাত্র উপায়, 90/100, এটা কেটে গেল এটা। তাহলে অপশান নাম্বার এ, এটা অপশান চেক করে করতে হবে, তাও তোমাকে প্রসেসটা বলে দিলাম আমি যদিও। 21 নম্বর, যদি কোনো একটি বস্তুর ভরবেগ পরিমাপের ক্ষেত্রে ত্রুটি পরিমাণ 50% হয়, তবে ওই বস্তুর গতিশক্তি পরিমাপের ত্রুটি কত হবে? এটা আবারও বলবো, আগের বছরও বলেছিলাম, এই অঙ্কটাও কিন্তু ভুল আছে ইন দ্যাট সেন্স, আমি করে দিচ্ছি, সঠিকটা করে দিচ্ছি। ওরা যেভাবে হিন্টসটা দিয়েছে এখানে আমি সেটা কিন্তু মানতে পারলাম না,
কথাটা আমি বোঝাতে পারলাম? ওটার সাথে আমি যেতে পারলাম না, আমি আমার মতো করছি, যা আমি শিখেছি, যেটা আমি জানি সেটা আমি করছি। আমরা জানি যে কাইনেটিক এনার্জি সেটা হয় পি স্কোয়ার, মানে ভরবেগের স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এবার মাস চেঞ্জ হয় না ইন ক্লাসিক্যাল মেকানিক্স, কোনো চেঞ্জ হবে না মাস, তাহলে এটা কনস্ট্যান্ট। তাহলে ডেল্টা কাইনেটিক এনার্জি বাই কাইনেটিক এনার্জি গুণিত 100%, মানে গতিশক্তি পরিমাপের ত্রুটি, সেটা হবে 2 ইন্টু ঘাত সামনে আসে ডেল্টা পি বাই পি গুণিত 100%। বোঝাতে পারলাম? অর্থাৎ দ্বিগুণ অফ ভরবেগ পরিমাপের ত্রুটি। তখন ভরবেগ পরিমাপের ত্রুটি দিয়েছে 50%, তাহলে এটা হবে 2 গুণিত 50%, মানে 100%। এটাই আমার সঠিক বলে মনে হয়েছে, এরা 150 করেছে, আমি যেতে পারলাম না। ঠিক আছে, আমি এটার সাথে যেতে পারলাম না বা মেনে নিতে পারলাম না, যেটাই বলো। আমার উত্তর বা আমার মনে হয় 100% সঠিক উত্তর। বাকি তোমরা দেখো এবার কি করবে। বেশ, 22 নম্বর, এই বিষয়গুলো একটু দেখবে ভালো করে। সার্থক সংখ্যার অঙ্কগুলো আছে, খুবই কনফিউজিং, কিন্তু জিনিসগুলো জানতে হবে। সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় 6.75 ইন্টু 10⁻³ এই রাশিটার সাথে যোগ করব 4.52 ইন্টু 10⁻²। এই দুটোর করব যোগ। কি করে করব? দেখো, দুটো উপায় আছে, দুটো উপায়ে কিন্তু উত্তর মিলবে, মুশকিল বা অসুবিধার কিছু জায়গা নেই। কিন্তু যোগ করলে যেটা হয় সেটা একটু মাথায় রেখো। কি হয় না, যে যোগফলটা আসবে বা বিয়োগফলটা আসবে, দুটোর ক্ষেত্রে হয়, সেখানে যে দুটো রাশির মধ্যে যোগ হচ্ছিল তাদের মধ্যে যার দশমিকের পরে কম ডিজিট আছে সেটাই ফলো হবে। ঠিক, তাহলে এইটাকে প্রথমত এর ঘাতটা 10⁻³, এর ঘাতটা 10⁻², একই ঘাতে আনতে হবে। তো দুটোকে 10⁻³ ঘাতে আনছি, এটা একটা অঙ্ক হতে পারে। আরেকটা প্রসেস হতে পারে দুটোকে 10⁻² এর ঘাতে আনছি, এটাও একটা প্রসেস হতে পারে, যদিও উত্তরটা 10⁻² এর ঘাতে দেওয়া আছে। তো আমি দেখাচ্ছি, অসুবিধা নেই। তাহলে এটা 6.75 হয়ে বসে আছে। একে যদি 10 গুণ করতে হয়, এখানে 10 ভাগ করতে হবে, মানে 0.452 করো যোগ। তাহলে এখানে 2 5 5 যত 0 হাতে 1, 7 4 1 12 2 হাতে 1, 7.202 ইন্টু 10⁻³। এটা একটা। এখানে কি হতে পারে? এখানে হতে পারে 67.5 আর নিচে হবে 4.52। তাহলে এখানে হচ্ছে 2 5 5 যত 0 হাতে 1, 7 4 1 12 2 হাতে 1, এটা এটা এটা, কোনো সমস্যাই নেই। কি সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তোমাকে দশমিকের পরে এই ক্ষেত্রে এই দুটো ডিজিটকে নিতে হবে। এই ক্ষেত্রে দশমিকের পরে দুটো ডিজিট, দশমিকের পরে 3টে ডিজিট। কাকে ফলো করবে? দশমিকের পরে দুটো ডিজিট। কেন? কারণ ওটা লিস্ট কম কম। তাহলে দশমিকের পরে 2 ঘর, 1 ঘর 2 ঘর, তাহলে 7.20 ইন্টু 10⁻³, এটা একটা উত্তর। কিংবা এখানে এসো, সেটা হচ্ছে দশমিকের পরে 1 ঘর, দশমিকের পরে 2 ঘর, 1 ঘরকে ফলো করবে, দশমিকের পরে 1 ঘরকে ফলো করছে, 72.0 ইন্টু 10⁻²। একই তো ব্যাপার রে বাবা, দুটো। সমস্যা কোথায়? দেখে নাও কত নাম্বার? 22 দেখে নাও। 72.0 ইন্টু 10⁻² সেন্টিমিটার, এটা ম্যাচ করলো। যদি 3 এর অর্ডারে থাকতো তাহলে এটা হতো। যাই হোক, বোঝাতে পারলাম, দুই প্রসেসে দেখিয়ে দিলাম। 23 নম্বর। 23 নম্বরে বলেছে যে কোন প্রক্রিয়ার সময় তাৎপর্যপূর্ণ যে সংখ্যা সেটা কমতে পারে। এটা একমাত্র বিয়োগেই সম্ভব। বিয়োগে তাৎপর্যপূর্ণ সংখ্যার পরিমাণ কমতে পারে, কারণ দশমিকের পরে আমরা সব থেকে কম সংখ্যক ঘরকে নিচ্ছি। ঠিক, এবার বলতে পারে সেটা তো স্যার যোগও করি, কিন্তু যোগে তো ডিজিটটা বাড়ছে। যোগফল অলওয়েজ সংখ্যাগুলির থেকে বড় হয়। 2 + 3 করলে 5, 5 2 এর চেয়েও বড়, 3 এর চেয়েও বড়। কিন্তু 3 2 বিয়োগ করলে যে বিয়োগফলটা আসছে, সে যে সংখ্যাগুলোর অপারেশন করে বিয়োগফলটা পেলে তাদের চেয়ে ছোট হয়। 1 2 আর 3 এর চেয়ে ছোট। তাহলে বিয়োগফলটাই কিন্তু একমাত্র হতে পারে, বা বিয়োগ অপারেশনটাই একমাত্র হতে পারে। ঠিক আছে, হতে পারে। অপশন নাম্বার বি। চলো, মনে হচ্ছে 70 অবধি যেতে পারবো না, অনেকটাই সময় বেড়ে যাবে। 1 ঘন্টা হয়নি এখনো, বাস। ঠিক আছে, দেখা যাক কত দূর কি যায়। নেক্সট, অর্ধেক যাবো তখন 35টা করবো, অতটা মাথাতেও ঢুকবে না তোমাদের। ঠিক আছে, কোনো সমস্যা নেই। 24 নাম্বার। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, মিটার স্কোয়ার এককে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ব্র্যাকেটের সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় সেটা কত? 4.234। ওকে,
অ্যাটোমিটার, এর সাথে গুণ করব 1.05। তো এখানে দুটোই সেম এককে আছে, কোনো সমস্যা হবে না, গুণটা শুধু তোমাকে করতে হবে। তো করব, সমস্যা নেই, গুণটা আমি করছি রাফে, কিছু তো করার নেই, ক্যালকুলেটার অ্যালাউ করা নেই, সরি 105 গুণ করব। গুণ করলে হচ্ছে 4 5 20, হাতে থাকলো 2, 4 5 20 হাতে থাকলো 2, 5 3 15 2 17, হাতে থাকলো 1, 5 2 10 11, হাতে থাকলো 1, 4 5 20 রাখে 21, শূন্য মানে 1 2 3 4, 1 2 3 4 গুণিত গুণিত 1 ঘর, তাহলে 4 3 2 4, গুণ করলে হচ্ছে 0 7 4 1 5 4 2 2 4 4, এটা আসছে। তাহলে এখানে 3টে 2টো 5টা 1 2 3 4 5, মানে এটা হচ্ছে আমাদের গুণফল। তাহলে গুণফলটা আগে লিখছি আমি, তারপর আমি সূত্র অ্যাপ্লাই করব। 4.44570 এত মিটার স্কোয়ার। গুণে কি নিয়ম অ্যাপ্লাই হয়? গুণে যে নিয়মটা অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে যে মিনিমাম সিগনিফিক্যান্ট ফিগার, এখানে কিন্তু দশমিকের পরে মিনিমাম কার ক ঘর আছে না, গুণে আর ভাগে মিনিমাম সিগনিফিক্যান্ট ফিগার, এখানে সিগনিফিক্যান্ট ফিগার 4টা, এখানে সিগনিফিক্যান্ট ফিগার 3টে, তাহলে উত্তরটা যেটা ফলো করবে সেটা ওই 3 লাগে, অর্থাৎ উত্তরটা 3টে সিগনিফিক্যান্ট ফিগার নিয়ে হবে। তাহলে 1টা 2টো 3টে, তাহলে আমার লেখা উচিত 4.44, কিন্তু ওয়েট, তার পরের ডিজিটটা হচ্ছে 5 এবং 5-এর পরে হচ্ছে নন জিরো, 5-এর পরে যদি নন জিরো হয় তাহলে সে আগের ডিজিটটা 1 ঘর বাড়ে, তাহলে 4.45 মিটার স্কোয়ার, 4.45 মিটার স্কোয়ার, অপশান নাম্বার বি। বোঝাতে পারলাম? রুলসগুলো একটু জানতে হবে, সার্থক সংখ্যার রুলস জানতে হবে, রাউন্ডিং অফের রুলস জানতে হবে, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? না জানলে কিন্তু মুশকিল, করতে পারবে না অঙ্কগুলো। নেক্সট 24 হয়ে গেল, 25 নাম্বার, 25 নাম্বার কি বলেছে? 25 নাম্বারে বলেছে 3.10 প্লাস তোমার 4.60 আর বাইরে 10⁻7, ঠিক? যোগটা করতে হবে, তো করি আগে। 7.70 ইন্টু 10⁻7, এটা হলো যোগে কি ফল হয়? দশমিকের পরে ন্যূনতম সংখ্যা, এরও 2 ঘর, এরও 2 ঘর, এরও 2 ঘর, চেঞ্জ করার কোনো দরকার নেই। এবার বলছে এখানে সিগনিফিক্যান্ট ফিগার কটা? সিগনিফিক্যান্ট ফিগার 10⁻, কোনো সিগনিফিক্যান্ট ফিগার ধরে না, একটা সিগনিফিক্যান্ট ডিজিট, 2টো 3টে, এন্ডিং জিরোস অলওয়েজ সিগনিফিক্যান্ট, ঠিক আছে? ট্রেলিং জিরোস হয় না, শুরুর জিরো হয় না, শেষের জিরো হয়, যাই হোক, মানে এখানে 3টে সিগনিফিক্যান্ট ফিগার কিন্তু আছে, সিগনিফিক্যান্ট ফিগার বা সার্থক সংখ্যা আছে, অপশান নাম্বার বি, 3টে সিগনিফিক্যান্ট ফিগার আছে। 26 নম্বর কি বলেছে? পরীক্ষাগারে ওহমের সূত্রের সাহায্যে অজানা রোধ আর নির্ণয়ের জন্য বিভব প্রভেদ ভি ও তড়িৎ প্রবাহ মাত্রা আই এর বিভিন্ন পাঠ নেওয়া হলো। ওই পাঠ থেকে শতকরা ত্রুটি হিসাব করে ভি ও আই এর মান দাঁড়ালো, ভিটা হচ্ছে 100 ± 5 ভোল্ট, আইটা হচ্ছে 10 ± 0.2 অ্যাম্পিয়ার। এই মান থেকে অজানা রোধ আর এর মানে শতকরা ত্রুটি নির্ণয় করতে হবে। আর মানে আমরা জানি ওহমের সূত্র থেকে V/I, তো ভাগ ফরম্যাটে হোক যাই হোক, আর বাই মানে ডেল্টা R/R ইন্টু 100% ইজিক্যাল টু ডেল্টা V/V গুণিত 100% যুক্ত, যোগই হবে বারবার বলেছি, ডেল্টা I/I গুণিত 100%। বোঝাতে পারলাম? তাহলে এটাই তো চেয়েছে, ডেল্টা R/R ইন্টু 100% সমান হবে ডেল্টা V/V। ডেল্টা ভি কত? ডেল্টা ভি হচ্ছে 5, তাহলে 5/100 গুণিত 100 যুক্ত, এটা হচ্ছে ডেল্টা আই কত? 0.2, তাহলে এখানে 0.2/10 গুণিত 100, তাহলে এখানে 100 কেটে গেল, তাহলে এখানে হচ্ছে 5%, আর এখানে কত আসছে? এখানে এটা কাটলে এখানে 10, 2%, তাহলে 5 আর 2 7% হচ্ছে ত্রুটি, 7% হচ্ছে ত্রুটি, অপশান নাম্বার ডি, ঠিক? 27 নম্বর বলেছে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রাটি লেখো। তাহলে আমরা জানি মহাকর্ষ সূত্র থেকে F = G m1 m2/r², এটা জানা থাকলে তুমি বার করতে পারবে জি এর মাত্রা, কোনো সমস্যা নেই। তাহলে জিটা তোমাদের এখান থেকে হয়ে যাচ্ছে FR² m1 × m2, তাহলে তোমাদের কি হচ্ছে? এখানে হচ্ছে mL t⁻², তার সাথে আবার L², নিচে আবার আসছে m², কেটে কুটে যেটা দাঁড়াচ্ছে এই পাশে করছি m⁻⁻1 L³ t⁻², দেখো কোনটা ম্যাচ করলো, m⁻⁻1 L³ t⁻², অপশান নাম্বার বি। ওকে, এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2017-তে এসেছিল।
কোথায় লিখি, এখানে লিখে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2017-তে এসেছিল। বোঝাতে পারলাম? চলো নেক্সট। শক্তি ই, বেগ ভি আর সময় টি কে প্রাথমিক রাশি ধরা হলে পৃষ্ঠটানের মাত্রা কত হবে? এটাও একটা ভালো প্রশ্ন, ইম্পর্ট্যান্টই বলা চলে। দেখো, তো পৃষ্ঠটানটা আগে জানতে হবে। পৃষ্ঠটান বা সারফেস টেনশন, এসটি, সারফেস টেনশন বা পৃষ্ঠটান, সেটা হয় বল বাই দৈর্ঘ্য, বল বাই দৈর্ঘ্য। এবার আমাকে দিয়েছে কি কি, সেরকম সেটিং করতে হবে। শক্তি দিয়ে দিয়েছে, শক্তি মানে কৃতকার্য টাইপের দিয়ে দিয়েছে। কৃতকার্য পেতে গেলে এল দিয়ে তো গুণ করতে হবে বলকে, এল দিয়ে নিচেও গুণ করলাম। বল গুণিত দৈর্ঘ্য, সেটা আমাদেরকে কৃতকার্য দেয় মানে শক্তি দেয়, তাহলে ওপরে ই চলে এলো। নিচে আসছে লেন্থের স্কোয়ার মানে এরিয়া। আর কি কি দিয়েছে, আর কি কি দিয়েছে? বেগ, সময়। আচ্ছা, বেগ দিয়েছে, সময় দিয়েছে, বেগ দিয়েছে, সময় দিয়েছে। শক্তি তো বুঝলাম, ফোর্স বাই লেন্থ। আচ্ছা, লেন্থের স্কোয়ার দিয়েছে। আচ্ছা, এইবার যদি আমি একটা কাজ করি যে এসটি বা সারফেস টেনশন, সেটা কি হবে? আচ্ছা, বেগটাকে করি তো। বেগ মানে হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। তাহলে এল পেতে গেলে কি করতে হবে? এল পেতে গেলে করতে হবে ভি গুণিত টি। এল স্কোয়ার পেতে গেলে কি করতে হবে? ভি স্কোয়ার গুণিত টি স্কোয়ার। সময় দিয়েছে তো, ইয়েস সময় দিয়েছে, ভি দিয়েছে, টি দিয়েছে। এল স্কোয়ারের এই মানটা ওখানে বসিয়ে দাও, তাহলে তো হয়ে গেল। তাহলে হচ্ছে তোমার ই ডিভাইডেড বাই তোমার হচ্ছে ভি স্কোয়ার টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে ই ভি টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2, ই ভি টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2, অপশান নাম্বার বি। এইবার এটা এসেছে নিটে, মানে অ্যাকচুয়ালি আগে নিট নাম তো ছিল না, অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট 2000 কত এসছে, 2015। 2016 থেকে নিট এসছে, তো 2015। বেশ, এটা হয়ে গেল অপশান নাম্বার হচ্ছে বি, এটা হয়ে গেল 29। 29-এ কী বলেছে দেখো, 29-এ বলেছে টি সময়ে একটি কণার বেগ ভি ইজিক্যাল টু এটি প্লাস বি বাই টি প্লাস সি হলে এ বি সি এর মাত্রা যথাক্রমে কত কত কত। আবার সেই সমমাত্রিক নীতিটা কাজে লাগবে। ভি ইজিক্যাল টু এটি বাই এটি প্লাস বি বাই টি প্লাস সি। ঠিক আছে, তাহলে বেগের সাথে দুটো জিনিস যোগ হয়েছে, তাহলে অতি অবশ্যই এও একটা বেগ, এও একটা বেগ, এবং তাদের মধ্যে যোগ করার ফলে যেটা পেয়েছি সেও একটা বেগ। তাহলে এটি যদি বেগ হয় এল টি ইনভার্স, তাহলে এর মাত্রা কত হবে? এই টিটা ওই পাশে চলে যাবে নিচে, তাহলে এল টি টু দি পাওয়ার -2। আচ্ছা আচ্ছা, সময়ের সাথে সময়ই যোগ হয়, টি প্লাস সি, সেটা কি দেবে? একটা সময় দেবে। তাহলে সি অতি অবশ্যই একটা কি সময়, এটাও বোঝা গেল। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, বি বাই সময় কি পেলাম? এটা বি বাই সময়, সেটাকে কি হতে হবে? এটাকে কি হতে হবে? এটাকেও বেগ হতে হবে, মানে এল টি ইনভার্স। এবার বি এর মাত্রা যদি আমাকে চায়, তাহলে সময়টা ওইখানে গুণ, মানে বি এর মাত্রাটা হবে শুধু লেন্থ। তাহলে এল টি টু দি পাওয়ার -2, বি এর মাত্রা হচ্ছে এল আর সি এর মাত্রা হচ্ছে টি। দেখে নাও, অপশান নাম্বার বি। ক্লিয়ার? বোঝা গেছে? চলো, তাহলে এরপর হচ্ছে 30 নাম্বার। 30-তে কী বলেছে দেখো, 30-তে বলেছে 30 যদি এক্স ইজিক্যাল টু এটি প্লাস বিটি স্কোয়ার হয়, যেখানে এক্স মিটার আর টি ঘন্টায় হয়, তাহলে বি এর একক কত? আচ্ছা, বি এর একক কত? ঠিক দেখো, লক্ষ্য করো, তাহলে এক্স ইজিক্যাল টু এটি প্লাস বিটি স্কোয়ার, এটি প্লাস বিটি স্কোয়ার, এটি প্লাস বিটি স্কোয়ার। ওকে, ডান। তাহলে এক্সটা হচ্ছে কিন্তু মিটার। ওকে, তাহলে অতি অবশ্যই এটাও মিটার আর এটাও মিটার, তাহলে বিটি স্কোয়ার মানে হচ্ছে মিটার। তাহলে বি মানে কত হবে? এম বাই টি স্কোয়ার।
আর টিটা হচ্ছে কিন্তু ঘন্টাতে, মানে আওয়ার। তাহলে মিটার পার ঘন্টা স্কোয়ার, মিটার পার ঘন্টা স্কোয়ার। তাহলে অপশান নাম্বার ডি এটা এসেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2016। অপশান নাম্বার ডি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2016। নেক্সট 31 বলেছে একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি যদি 2% হয় তাহলে আয়তন পরিমাপে ত্রুটি কত? ভি ইজিক্যাল টু হয় 4/3 পাই আর কিউব। ওকে, তাহলে 4/3 পাই টোটাল জিনিসটা তো কনস্ট্যান্ট। তাহলে ডেল্টা ভি বাই ভি গুণিত 100%, সেটা হবে ঘাত সামনে আসে, 3টা সামনে চলে আসবে, ডেল্টা আর বাই আর ইন্টু 100%। বোঝাতে পারলাম? একটু স্পিড ধরেছি। এবার ডেল্টা আর বাই আর ইন্টু 100% এটা নাকি 2%, তাহলে 2 গুণিত 3 মানে 6% ত্রুটি দেখতে পাওয়া যাবে। 6% মানে হচ্ছে অপশান নাম্বার সি। ঠিক, এবার 32তে বলেছে একটি সরল দোলকের দোলনকাল এটা 1 মিলিমিটার সঠিকতা সহ, মানে অ্যাকুরেসি সহ এল এর নির্ণীত মান হচ্ছে 20 সেন্টিমিটার। আচ্ছা বেশ, 1 সেকেন্ড পর্যন্ত অংশাঙ্কিত একটি হাত ঘড়ি ব্যবহার করে 100টি দোলনের জন্য নির্ণীত সময় পাওয়া গেল। 100 সেকেন্ড হওয়া উচিত, যেহেতু ত্রুটি আছে তাই 90 সেকেন্ড পাওয়া গেল। তাহলে বিষয়টা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে জি এর মান নির্ণয়ে সঠিকতা নির্ণয় করো, মানে জি এর মানটা কতটা ও সঠিকভাবে মেজার করতে পারবে। তো সূত্রটা কাজে লাগবে। প্রথমত টি ইজিক্যাল টু 2 পাই রুট ওভার এল বাই জি। জি এর গল্প হচ্ছে জিকে একা করব, তো একা করব ওইভাবে তো আর করবো না, তার মানে হচ্ছে টি স্কোয়ার ইজিক্যাল টু 4 পাই স্কোয়ার এল বাই জি। ওকে, তাহলে জিকে একা করলে হচ্ছে 4 পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার, এটা এলো। এবার যদি আমি করি ডেল্টা জি বাই জি গুণিত 100% সমান হবে 4 পাই স্কোয়ারের কোনো ব্যাপার নেই, ডেল্টা এল বাই এল গুণিত 100% যুক্ত ডেল্টা টি বাই টি গুণিত 100%, আগেটাই একটা 2 হয়ে যাবে কারণ টি স্কোয়ার আছে, ঘাতটা সামনে আসে। তো ডেল্টা এল এর যে ব্যাপারটা সেটা দেখি। ডেল্টা এল এর যে ব্যাপারটা সেটা হচ্ছে 1 মিলিমিটার, ত্রুটিটা কত হতে পারে? 1 মিলিমিটার। তাহলে 1/20, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, 1/20 না, 20টা তো সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার থেকে মিলিমিটারে করলে 100 দিয়ে গুণ, ঠিক আছে হয়ে গেল, গুণিত 100% যুক্ত 2 ইন্টু ডেল্টা টি, ত্রুটি কত হতে পারে? 1 সেকেন্ডেরই ত্রুটি হতে পারে। ওকে, কারণ সব থেকে ন্যূনতম মানটা 1 সেকেন্ড, ডিভাইডেড বাই অরিজিনালটা কত 90 সেকেন্ড হয়েছে, গুণিত 100%। তাহলে এটা দেখো, এটা হচ্ছে 2 মানে 1 2 প্লাস ये कितना होगा, এটা 2 ইন্টু 1/90 ডেল্টা জি বাই জিটাই বার করেছে। আচ্ছা ঠিক আছে, আমিও তাই বার করবো, পার্সেন্টেজটা পরে বার করছি। যাই হোক, তাহলে এখানে হচ্ছে 200 ডিভাইডেড বাই 90, তাহলে এটা কেটে গেল, তাহলে এখানে 0.5 যুক্ত এটাকে ভাগ করতে হবে, 9 দুগুণে 18, 2 20, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, এইভাবে কিন্তু থাকবে। হলো, তাহলে এত পার্সেন্ট, ঠিক আছে। তাহলে এটা যদি করি তাহলে 2.7222 এটা কিন্তু থাকবে। এবার আমাদের যে ইয়েটা সেটা হবে 2 পয়েন্ট সামথিং, ওইভাবে তো নেই, এটা যেই মেনের প্রশ্ন, তো এটা তোমাকে রাউন্ড ফিগারে করতে হবে। তাহলে এটা মানেই হচ্ছে 3%, এটা যেই মেনে এসেছিল, যেই মেন্স কততে 2015-তে এসেছিল। ঠিক এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। 33তে যাই আমি। একজন ছাত্র একটি সরল দোলকের 100টি পূর্ণ দোলনের প্রয়োজনীয় সময় 4 বার পরিমাপ করে। প্রথমবারে 90 সেকেন্ড পেল, 100 সেকেন্ড পাওয়ার কথা যদিও, 90 সেকেন্ড পেল, 91 সেকেন্ড পেল, 95 সেকেন্ড পেল, 92 সেকেন্ড পেল। সেই ঘড়িটির সাহায্যে পরিমাপ সময় করে সেটি ন্যূনতম 1 সেকেন্ড সময় প্রদর্শন করতে পারে। বেশ, ন্যূনতম 1 সেকেন্ড সময় প্রদর্শন করতে পারে। 1-এর পরে কত পারবে? 2, 2-এর পরে 3, মিডিলে কিছু কিন্তু পারবে না, মিনিমাম 1 মাপতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আসছি 33তে। 33, তাহলে চারটে যে মেজারমেন্ট কত 90 সেকেন্ড, 91 সেকেন্ড, 94 সেকেন্ড, না সরি 95 দেন 92, 95 দেন 92, এটা হলো
ব্যাপার। তো গড় মানটা আগে বার করি। গড় মানটাই তো আমাদেরকে অ্যাকচুয়াল ভ্যালু দেয়, ট্রু ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু। 90 প্লাস 91 প্লাস 95 প্লাস 92 ডিভাইডেড বাই তোমার হচ্ছে 4। তো মোটামুটি আমি যদি দেখি তাহলে এটা 92 ধরলাম, এটা 92 থেকে 3 বেশি, এটা 3 বেশি, তেমনি 1 কম 2 কম, হ্যাঁ ম্যাচ করে গেল, তাহলে এটা 92 সেকেন্ড হবে। এটা হচ্ছে তোমার গড় মান বা প্রকৃত মান বা ট্রু ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু। ঠিক আছে, এবার ত্রুটিটা আমার চাই। ত্রুটিটা যদি চাই তাহলে আমাকে কি করতে হবে, আমাকে প্রত্যেকের ওই তোমার বলছি চরম ত্রুটিটা বার করতে হবে, বলছি আরো চরম ত্রুটিটা বার করতে হবে, তারপর গড় চরম ত্রুটিটা বার করতে হবে। তো চরম ত্রুটিটা বার করলে আমাদের হয়ে যাবে, সেটা হচ্ছে গড় চরম ত্রুটিটা বার করবো। 92 থেকে 90 এর ফারাক 2 সেকেন্ড, ওকে। তারপর 92 থেকে 91 এর ফারাক 1 সেকেন্ড, তারপর 92 থেকে 95 এর ফারাক 3 সেকেন্ড, তারপর 92 থেকে 92 এর ফারাক 0 সেকেন্ড। এবার যদি বলি গড় চরম ত্রুটি হবে এগুলোর যোগ ডিভাইডেড বাই 4, তাহলে 2 প্লাস 1 প্লাস 3 প্লাস 0 ডিভাইডেড বাই 4 অ্যান্ড দ্য অ্যান্সার কামস আউট টু বি 5/4 অ্যান্ড 4 একে 4 10, 4 দুগুণে 8, 4 5 20 এত সেকেন্ড। তাহলে আমার লেখাটা উচিত 92 প্লাস মাইনাস 1.25 সেকেন্ড। তাহলে 92 এর পরে 1.25 বেশি মাপতে পারে বা কম মাপতে পারে, চেয়েছি কি বাবা, প্রদর্শনে সক্ষম হলে গড় সময় কত হবে। তাহলে 92 প্লাস মাইনাস 1.25 তো নিচ্ছে না, তাহলে তার পরেরটা 1.25 না নিলে 2 নেব, হয়ে গেল গল্প শেষ। 1.25 যদি না নেয় তাহলে প্লাস মাইনাস 2 নিয়ে নেবো, কারণ একের পরে 2 ডিরেক্ট মেজার করতে পারবে ও, সেই হিসাবে ধরেছে হয়তো। এটা একটা ত্রুটি, জিনিসটা বোঝো, একের চেয়ে বেশি ত্রুটি, তো একের চেয়ে বেশি ত্রুটিটাই তো 2, ও আর তো মাপতে পারে না। আমি যদি বলি একটা আমাদের সেন্টিমিটার স্কেলে ন্যূনতম ত্রুটি কত হতে পারে, না 1 মিলিমিটার, কারণ ও 1 মিলিমিটার চেয়ে কম মাপতে পারে না। 1 মিলিমিটার না হলে ত্রুটি কত হবে, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 1.5 মিলিমিটার তো হবে না, কারণ ওই রিডিংটাই তো নেই স্কেলটাতে। তেমনি এই ঘড়িটাতে 1.25 সেকেন্ড মেজারমেন্টে নেই, হয় 1 সেকেন্ড ত্রুটি না হয় 2 সেকেন্ড ত্রুটি, তাই আমি 2 সেকেন্ড ত্রুটি নিয়েছি, হুইচ ইজ মোর দ্যান 1, তাই 1 এর মোর মানেই ওটা 2। ঠিক আছে, বোঝাতে পারলাম। এটা JEE মেন 2016, JEE মেন 2016, আর উত্তরটা ম্যাচ করলো তোমার অপশান নাম্বার এ। ঠিক আছে, 34 তারপর 35 অর্ধেক করব। 34 দেখো, দেখো 34 একটি ভার্নিয়ার ক্যালিপার যার 50 অংশাঙ্কন মূল স্কেলের 49 অংশাঙ্কনের সমান দ্বারা একটি ছাত্র একটি পাটাতনের বেধ মাপছে, মানে 50 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইজ ইকুয়াল টু 49 মেন স্কেল ডিভিশন, এইভাবে সেটিং করা আছে। তাহলে একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন 49/50 মেন স্কেল ডিভিশন। ভার্নিয়ার কনস্ট্যান্ট যদি বার করতে হয় সেটা হয় 1 মেন স্কেল রিডিং নট ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল রিডিং। বোঝাতে পারলাম? এবার একটা মেন স্কেল রিডিংই জানি না আমরা, ডিভিশন জানি, মেন স্কেল রিডিং জানি না। এই মেন স্কেলটা ন্যূনতম কত মাপতে পারে, 1 মিলিমিটার নাও তো হতে পারে, নাও হতে পারে যদি স্পেশাল কিছু ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে থিওরিটিক্যালি তো পসিবল, প্র্যাকটিক্যালি পসিবল না হলেও তো 1 মেন স্কেল রিডিং তো জানি না, সেটা না বার করলে বার করা যাবে না। দেখো তাহলে আর কি বলেছে, বেদ মাপছে, ঠিক আছে মাপুক। দেখা গেল ভার্নিয়ারের 0 দাগটি মূল স্কেলের, আচ্ছা ভার্নিয়ারের যেটা 0 দাগ সেটা মূল স্কেলের 7 আর 7.05 সেন্টিমিটারের মাঝে আছে, 7 আর 7.05 সেন্টিমিটারের মাঝে আছে। মানে এই যে স্কেলটা আছে, এই স্কেলটা দশমিকের পর 2টো ঘর সেন্টিমিটার অবধি মাপতে পারে। তাহলে এটা আলাদা স্কেল, আমাদের নর্মাল স্কেল নয়। আমাদের নর্মাল স্কেল 1 সেন্টিমিটার পর 2 সেন্টিমিটার, মানে সেন্টিমিটারে তো অন্তত দশমিকের পরে কোনো ঘরই মাপতে পারে না, এ 2 ঘর মাপতে পারছে, তাহলে এটা আমাদের নর্মাল স্কেল নয়, এই মেন স্কেলটা অন্য স্কেল। মানে থিওরিটিক্যালি পসিবল, প্র্যাকটিক্যালি ইম্পসিবল। যাই হোক, এটা মাপছে, বোঝাতে পেরেছি? বেশ, তাহলে 0 দাগটা কার মাঝে আছে, 7 আর 7.05।
তাহলে ওই যে আমরা ডি যেটা দিয়ে চিহ্নিত করি, মানে একটা মেন স্কেলের রিডিং কত, মিনিমাম মেন স্কেল রিডিং কত, সেটা 7.05 থেকে 7.00 মানে 0.05 সেন্টিমিটার অবধিও মাপতে পারে। ক্লিয়ার হয়েছে? মাথায় ঢুকেছে? কোনো সমস্যা নেই। চলো, দাগের মাঝে আছে এবং ভার্নিয়ারের 23তম দাগটি সঠিকভাবে মূল স্কেলের পরিসরের সাথে মিশে যায়। মানে ভার্নিয়ার স্কেল রিডিং যেটা আছে, ঠিক আছে, সেটা কিন্তু ওই 25 নাকি 23, ঠিক আছে, পরে আসছি, আগে ভার্নিয়ার কনস্ট্যান্টটা বার করে নিই, আর বার করতে কোনো সমস্যা নেই। তো 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইজ ইকুয়াল টু 49/50 MSD, ঠিক আছে, মেন স্কেল ডিভিশন। তাহলে একটা মেন স্কেল রিডিংটা কত না 0.05 মাইনাস 49/50 গুণিত 0.05, এই টোটাল জিনিসটা কিসে আসবে? সেন্টিমিটারে। বোঝাতে পারলাম? এই কাজটা একটু করে নিই আমি, এই কাজটা একটু না করলেই নয়। তাহলে 0.05টাকে বাদ দাও, মানে কমন নাও, আর ভেতরটায় থাকবে পড়ে 50, লসাগু নিলে 50 মাইনাস 49, 1/50, এত সেন্টিমিটার, পয়েন্ট টু বি নোটেড। এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। এবার আমরা জানি টোটাল রিডিং আমাদের কিভাবে হয়। টোটাল রিডিং হচ্ছে আমাদের মেন স্কেল রিডিং, মেন স্কেলে দেখতে হবে কত রিডিং আছে, যুক্ত ভার্নিয়ার কনস্ট্যান্ট গুণিত ভার্নিয়ার স্কেল রিডিং, ভার্নিয়ার স্কেল রিডিং। তো মেন স্কেল রিডিং আমাদের 7 আর 7.05 মাঝে আছে, তার মানে হচ্ছে এটাকে ধরবো 7, যুক্ত ভার্নিয়ার কনস্ট্যান্ট সেটা বার করলাম 1/50 গুণিত 0.05, তার সাথে 23তম দাগ ম্যাচ করে গেছে নাকি? ওকে, ডান, নো প্রবলেম। তাহলে এটা উঠে গেলে এখানে আসবে 0 দুটো, আর এখানে হচ্ছে 5, এটা গেলে এটা আসছে, তার মানে হচ্ছে 7 প্লাস 23-এর 3টে, মানে 1 2 3, এখানে এখানে এটা আসছে, ঠিক আছে। তাহলে 7.023 এত সেন্টিমিটার, 7.023, ইয়েস, দিস ইজ কারেক্ট। অপশান নাম্বার সি, নিট 2017। ভালো প্রশ্ন, নিট 2017, বেশ ভালো প্রশ্ন। আর আজকের শেষ প্রশ্ন, সেটা দেখি 35 নাম্বার। ভেবেছিলাম হয়ে যাবে 2 ঘন্টাতে, কিন্তু হবে না, বুঝলে, 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগে যাবে, এনার্জিটা থাকবে না, আর অতটা ইয়ে করা হবে। থাক, আর একটা ভিডিও আসবে। 35-এ কী বলেছে একটু লক্ষ্য করো। 35-এ ও বাবা, নর্মাল জিনিস, 6.0025, এখানে সার্থক সংখ্যা, দুটো নন জিরোর মাঝে প্রত্যেকটা জিনিসেই কিন্তু সিগনিফিক্যান্ট। তাহলে 1 2 3 4 5টা 5 সিগনিফিক্যান্ট ফিগার, নতুন করে বলার মতো কিছু নেই, এটা 5 সিগনিফিক্যান্ট ফিগার। অপশান নাম্বার সি এখানে হলো খতম। কতক্ষণ হলো? সময়টা লাগলো আমার 1 ঘন্টা 15 মিনিট ক্রস হয়ে গেছে, তো এটা লেন্থটাই রাখলাম। দেখা হবে তোমাদের সাথে #2 নিয়ে, এটা #1 গেল MCQর। আমি থাম্বনেলটা বানিয়েছিলাম মানে ফুল সলিউশন, যাই হোক, দুটো পার্টে ভাগ করে নেওয়াই ভালো, নাহলে কিন্তু মুশকিল হবে, ফোনটা নেবে না, এক্সপোর্ট হবে না, আপলোড হবে না, মুশকিল হয় কিন্তু অনেক। যাই হোক, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভৌত রাশির পরিমাপ ও মাত্রা সেমিস্টার 1 MCQ #2 36 থেকে 70টা প্রশ্ন নিয়ে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার। অতি অবশ্যই বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে, বুঝতে না পারলে কমেন্ট করবে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই।